আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস মেলাইটাস নিয়ে। তো লেকচারটা এমন ভাবে সাজানো হয়েছে যে এই লেকচারটা পড়লেই মোটামুটি বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, মেডিসিন, সার্জারি এবং গাইনি কমপ্লিট হয়ে যাবে। এই লেকচারটা এমন ভাবে সাজানো হয়েছে। তো ডায়াবেটিস মেলাইটাস পড়তে গেলে একটা বিষয় বারবার চলে আসবে, সেটা হলো ইনসুলিন। তো ম্যাথ করতে হলে প্রথমে তোমাদের রুল জানতে হয় বা সূত্র জানতে হয়। সূত্র ছাড়া ম্যাথ কখনো হয় না। তো যখনই তুমি ডায়াবেটিস মেলাইটাস পড়তে যাবা, তখনই বারবার একটা কথা চলে আসবে, সেটা হচ্ছে ইনসুলিন। তো এজন্য ম্যাথ করতে গেলে যেমন সূত্রের প্রয়োজন হয়, ডায়াবেটিস মেলাইটাস পড়তে গেলে মানে ইনসুলিনের বারবার কথা চলে আসবে। ইনসুলিন নিয়ে আগে জানতে হবে, দেন তারপরে আমরা ডায়াবেটিস মেলাইটাস সম্বন্ধে ভালোভাবে জানতে পারবো। তো প্রথমে ইনসুলিন। তো জানতে হবে আগে ইনসুলিনটা কি। তো ইনসুলিন হলো একটি হরমোন, যেটা অগ্নাশয় বা প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে নিঃসরণ হয়। এটা ইনসুলিন। তো ইনসুলিন এখন দেখি আমরা ইনসুলিনটা আসলে কোথা কোথা থেকে আসে আর কি, কিভাবে আসতেছে প্যানক্রিয়াসের। তো ইনসুলিন যদি বলতে যাই তাহলে ইনসুলিন যদি বলতে যাই তাহলে দেখো, এই যে আমাদের প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের দুইটা পার্ট থাকে। একটা এন্ডোক্রাইন পার্ট, সেটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আরেকটা এসিনাই পার্ট, এটা এক্সোক্রাইন পার্ট। তো এন্ডোক্রাইন পার্ট থেকে সবসময় হরমোন আসে। দেখো, এন্ডোক্রাইন পার্ট থেকে সবসময় হরমোন আসে। এন্ডোক্রাইন পার্ট আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এন্ড প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পার্ট এসিনাই। এসিনাই থেকে সবসময় এনজাইম আসে। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আবার 4টা সেল থাকে: আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল এবং পিপি সেল। তো আলফা সেল থেকে আসে গ্লুকাগন, বিটা সেল থেকে আসে ইনসুলিন, ডেল্টা সেল থেকে আসে সোমাটোস্ট্যাটিন এবং পিপি সেল থেকে আসে প্যানক্রিয়াটিক পলিপেপটাইডেস এবং এসিনাই থেকে আসে ডাইজেস্টিভ এনজাইম। সে এনজাইমগুলো হলো অ্যামাইলেজ, লাইপেজ, প্রোটিয়েজ, আরো অনেক এনজাইম আসে। তো এভাবে বোঝানো হয়েছে। তাহলে আমার যে প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন পার্ট থেকে আমার এন্ডোক্রাইন পার্টটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের এই যে বিটা সেল থেকে আসতেছে ইনসুলিন। বিটা সেল থেকে আসতেছে আমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের এই যে বিটা সেল, মূলত এই বিটা সেল থেকে আসতেছে আমার ইনসুলিন। তাহলে ইনসুলিনটা কি? ইনসুলিন হলো একটি হরমোন, যেটা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা এক্সোক্রাইন পার্টের বিটা সেল থেকে নিঃসরণ হয়। এই যে এখানে দেখাই দেওয়া আছে, এই যে বিটা সেল, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মানে এন্ডোক্রাইন পার্টের বিটা সেল থেকে নিঃসরণ হচ্ছে। বিটা সেল থেকে নিঃসরণ হচ্ছে। এরপরে আমরা দেখলাম, এখন আমাদের জানতে হবে ইনসুলিনটার কাজ কি। এই যে আমরা পড়লাম যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন আসতেছে। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন। এখন ডায়াবেটিসটা কখন হয়? যখন ইনসুলিন নিঃসরণ হয় না, বা ইনসুলিন ঠিকই নিঃসরণ হয় কিন্তু কোনো কারণে ইনসুলিনটা কাজ করতে পারে না, ঠিক তখনই আমার ডায়াবেটিসটা হয়। তখনই ডায়াবেটিসটা আমার বডিতে হচ্ছে। এই যে দেখো, এখানে দেখো যে আমার যখন আমার বডিতে যখন ইনসুলিনটা নিঃসরণ, ইনসুলিন এখানে আমার বডিতে, যে এখানে দেখাই দিচ্ছি, যখন ইনসুলিন নিঃসরণ হয়, এখানে আমি দেখাই দিছি, ইনসুলিন নিঃসরণ হয় না, অথবা ইনসুলিন ঠিকই নিঃসরণ হয় কিন্তু ইনসুলিনটা কোনো কারণে কাজ করতে পারে না, তখনই আমার ডায়াবেটিস মেলাইটাসটা হচ্ছে। তার আগে কিন্তু ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে না।
এরপরে দেখো, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে ইনসুলিনটা আসলে কিভাবে কাজ করে, যে ইনসুলিনটা কিভাবে আমাদের গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণ করতেছে, এইটা এখানে বলা হয়েছে যে ইনসুলিনটা কিভাবে আমাদের গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণ করতেছে, ইনসুলিনটা সেইটা এখানে বলা হয়েছে, বা ইনসুলিনটা কিভাবে কাজ করতেছে, যার জন্য আমাদের এর বডি ব্লাডে গ্লুকোজের মাত্রা ঠিক থাকতেছে বা নিয়ন্ত্রণ থাকতেছে, বা কাজ না করলে আমাদের ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, কিভাবে সেটা হচ্ছে। এখন দেখো, আমরা যে কার্বোহাইড্রেট খাবারগুলো খাই, যেমন আমরা সচরাচর ভাত, আলু, দই, দুধ, চিনি এগুলা খাই, এগুলা আসলে কি হয়, এগুলা হজমের পরে আমাদের রক্তে গিয়ে এগুলা গ্লুকোজে পরিণত হয়, রক্তে গিয়ে গ্লুকোজের পরিণত হয়। আর ইনসুলিন, যে ইনসুলিন আমাদের হরমোন থাকে, যেটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিটা সেল থেকে আসতেছে ইনসুলিন, এই ইনসুলিনটার কাজ হচ্ছে এই যে আমরা খাবার খাওয়ালাম, খাওয়ার পরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ানোর পরে যে আমাদের ব্লাডে গিয়ে এসব খাবার গ্লুকোজে পরিণত হলো, এই ইনসুলিনটার কাজ হচ্ছে এই গ্লুকোজকে ব্লাড থেকে টার্গেট সেল, আমাদের কিছু সেল আছে যেখানে শুধু গ্লুকোজ ঢোকে, যেই সেলগুলোর মধ্যে ঢুকে এনার্জি প্রোডাকশন করে, তেমনি সেল হচ্ছে এডিপোসাইট। এডিপোসাইট হচ্ছে ফ্যাট সেলের আরেকটা নাম হচ্ছে এডিপোসাইট। লিভার সেল, হেপাটোসাইটকে লিভার সেল বলা হয়, এবং মায়োসাইট মাসেল সেল। এই মাসেল সেলে এই যে এগুলো আমাদের টার্গেট সেল, এই সেল ইনসুলিনের কাজ হচ্ছে এই যে আমরা খাবার খেলাম, খাবার খাওয়ার পর গ্লুকোজটা আমাদের হচ্ছে, খাবার খাওয়ার পরে আমাদের হচ্ছে, এই যে আমরা খাবার খেলাম, খাবার খাওয়ার পরে গ্লুকোজ মানে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো ব্লাডে হচ্ছে গ্লুকোজ হিসাবে আসলো বা গ্লুকোজে পরিণত হলো। এই ইনসুলিনের কাজ হচ্ছে এই গ্লুকোজকে এই ব্লাড থেকে টার্গেট সেলে নিয়ে যাওয়া। টার্গেট সেল আমাদের তিনটা, একটা এডিপোসাইট, হেপাটোসাইট এবং মায়োসাইট, এই সেলে নিয়ে যাওয়া। তাহলে ব্লাড থেকে যখন হচ্ছে গ্লুকোজটা এই সেলে চলে গেল, এইসব সেলে চলে গেল ব্লাড থেকে, তাহলে কি হলো, ব্লাডে গ্লুকোজের পরিমাণটা নরমাল থাকতেছে, আর সেলে গিয়েই গ্লুকোজটা কি করতেছে, মেটাবলিক ফাংশন করতেছে, বিভিন্ন মেটাবলিক ফাংশন করতেছে। মেটাবলিক ফাংশন কি, এখানে হচ্ছে এনার্জি প্রোডাকশন করতেছে, যার ফলে আমাদের সেলগুলো এনার্জি পাচ্ছে। এই হচ্ছে আমাদের আহ এই হচ্ছে আমাদের ইনসুলিনের কাজ। ইনসুলিন এইভাবে কাজ করে। এখন দেখো, এখন ব্লাড থেকে আমাদের এই যে ব্লাড থেকে সেলে গ্লুকোজ যাওয়ার ফলে ব্লাডে গ্লুকোজের পরিমাণ নরমাল থাকে, এখানে বলা আছে। এখন ডায়াবেটিসটা তখনই হবে যখন ইনসুলিনটা গ্লুকোজকে ব্লাড থেকে টার্গেট সেলে নিয়ে যেতে পারবে না। তাহলে ব্লাড থেকে টার্গেট সেলে না হলে ব্লাডের মধ্যেই প্রতিবার খাবারের পর কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো গ্লুকোজে পরিণত হচ্ছে ব্লাডে এসে, তাহলে ব্লাডে এসে জমা হতে থাকতেছে, ব্লাডে একইভাবে গ্লুকোজ এসে সমান পরিমাণ জমা থাকতেছে, কিন্তু আমার ইনসুলিনটা কাজ না করার কারণে বা ইনসুলিন প্রোডাকশন না হওয়ার কারণে আমার হচ্ছে ব্লাড থেকে গ্লুকোজ গুলো টার্গেট সেলে যেতে পারছে না, তার মানে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়তেছে। এই অবস্থাটাকেই আমরা বলি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। তাহলে প্রথম থেকে আরেকবার দেখি যে ইনসুলিনের তাহলে কাজটা কি। আমরা যেসব খাবার খাচ্ছি, খাবার খাওয়ার পরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, বিশেষ করে ভাত, আলু, চিনি, হ্যাঁ, এগুলা আসলে কি হচ্ছে, এগুলো আমাদের ডাইজেশন হচ্ছে বা হজম হওয়ার পরে ব্লাডে যাচ্ছে, যে গ্লুকোজ হিসাবে পরিণত হচ্ছে সেখানে। কারণ ইনসুলিনের কাজ কি, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন নিঃসরণ হয়ে এই ইনসুলিন গুলা কি করবে, এই যে খাবারগুলা এই গ্লুকোজ হিসাবে যে ব্লাডে জমা হলো, এই খাবারগুলাকে ব্লাড থেকে আমার হচ্ছে টার্গেট সেলে নিয়ে যাওয়া। তার এগুলো কি হচ্ছে, ব্লাডের মধ্যে গ্লুকোজ থাকতেছে না, মানে ব্লাডে এর নরমাল পরিমাণ থাকতেছে গ্লুকোজ, আর এক্সট্রা যেগুলা গ্লুকোজ ছিল সেই গ্লুকোজ গুলা আমার টার্গেট সেলের মধ্যে চলে যেয়ে শক্তি উৎপাদন করতেছে। এই হচ্ছে ইনসুলিনের কাজ, এইভাবে ইনসুলিন হচ্ছে কাজ করে। তাহলে এখন হচ্ছে ইনসুলিনের সম্বন্ধে অনেক কিছু জানা হয়ে গেল। ইনসুলিন কি, ইনসুলিন কোথা থেকে সিক্রেশন হয়, এবং ইনসুলিন কিভাবে কাজ করে। তাহলে ইনসুলিন একটা হরমোন, যে সিক্রেশন হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের
এর বিটা সেল থেকে ইনসুলিন নিঃসরণ হয় এবং এটার কাজ হচ্ছে গ্লুকোজকে ব্লাড থেকে টার্গেট সেলে নিয়ে যাওয়া। এটার কাজই একটাই, যে গ্লুকোজকে ব্লাড থেকে টার্গেট সেলে নিয়ে যাওয়া, এটার কাজ। এখন আসি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এখন আসবো আমরা ডায়াবেটিস মেলাইটাস, যা আসলে ডায়াবেটিস মেলাইটাস এখন আমরা পড়বো হচ্ছে, এখন আমাদের জন্য সহজ হবে ডায়াবেটিস মেলাইটাসটা পড়া। তাহলে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসটা হচ্ছে কি, এটা আগে আমরা জানি। ডায়াবেটিস মেলাইটাস ইজ এ ক্লিনিক্যাল সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু অ্যাবসোলুট অর রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন। এখানে আমাদের যে কথাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, অ্যাবসোলুট অর রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন। এই তিনটা কথা এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে এগুলা আসলে কি, এগুলা জানলে আমাদের ডেফিনেশনটা পুরা জানা হয়ে যাবে। এই ডেফিনেশনটার আবার ব্যাখ্যা নিচে, এই ডেফিনেশনটার ব্যাখ্যা করা হয়েছে নিচে, যে এখানে যে বললাম আমি, যে এখানে বললাম আমি হাইপারগ্লাইসেমিয়া, অ্যাবসোলুট অর রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন। এই তিনটা কথার মানে কি আসলে, এই তিনটা কথার আসলে মানে কি, এইটা আগে আমাদের জানতে হবে। এই তিনটা কথার মানে কি, দেখো হাইপারগ্লাইসেমিয়া মানে হচ্ছে রক্তে গ্লুকোজ বা রক্তে রক্তে গ্লুকোজ বা সুগারের পরিমাণ নরমাল থেকে বেড়ে যাওয়া। হাইপারগ্লাইসেমিয়া তোমার যখন ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না, বা ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না কোনোভাবে, বা ইনসুলিনটা কাজ করতে পারতেছে না। ইনসুলিনের কাজ কি ছিল? ইনসুলিনের কাজ ছিল যে হচ্ছে গ্লুকোজকে রক্ত থেকে টার্গেট সেলে নিয়ে যাওয়া বা ব্লাড থেকে টার্গেট সেলে নিয়ে যাওয়া, কিন্তু ইনসুলিন তার কাজ করতে পারতেছে না। ইনসুলিন কাজ না করলে তোমার খাবারের পর তোমার কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলা কি হিসাবে জমা হচ্ছে? গ্লুকোজ হিসাবে জমা হচ্ছে। তার মানে ব্লাডেই তোমার গ্লুকোজের পরিমাণ বাড়তে আছে, প্রতিদিন খাচ্ছ বাড়তে আছে, কিন্তু টার্গেট সেলে কোনোভাবেই যাচ্ছে না। যার কারণে কি হচ্ছে, তোমার ব্লাডে রক্তে সুগারের পরিমাণ নরমালের থেকে বেড়ে যাচ্ছে। এইটাকেই বলা হয় হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। এটাকেই বলা হচ্ছে তাহলে হাইপারগ্লাইসেমিয়া। এখন দেখো, ওখানে আরেকটা কথা আমি বলছিলাম যে হচ্ছে অ্যাবসোলুট অর রিলেটিভ ডিফিসিয়েন্সি। এইটার মানে হচ্ছে কি, অ্যাবসোলুট বা রিলেটিভ ডিফিসিয়েন্সি? আগে আমরা জানি অ্যাবসোলুট ডিফিসিয়েন্সিটা কি। দেখো, অ্যাবসোলুট ডিফিসিয়েন্সি মানে হচ্ছে আমাদের অটোইমিউনো ডিজিজ হয় বডিতে। অটোইমিউনো ডিজিজের কারণে এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা সেল আমার ইনসুলিন প্রোডাকশন করতেছিল, এই যে ইনসুলিন প্রোডাকশনের সেলটাই পুরোপুরি ডেড বা নষ্ট হয়ে যায়। যার কারণে কি হচ্ছে, আর ইনসুলিন সিক্রেশন একবারই বন্ধ হয়ে যাচ্ছে। এইটাকেই বোঝাচ্ছে যে তোমার একটা পানির পাম্প যখন হচ্ছে, পানির পাম্পের কাজ হচ্ছে নিচ থেকে উপরে পানি তোলা। এখন হচ্ছে তোমার পানির পাম্পই যদি নষ্ট হয়ে যায়, তাহলে হচ্ছে উপরে তো আর পানি উঠতে পারবে না। তেমনি যে সেলটা আমার ইনসুলিন প্রোডাকশন করতেছে, বিটা সেলটা আমার ইনসুলিন প্রোডাকশন করতেছে, সেই বিটা সেলটাই আমার ডেড হয়ে গেছে। এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেলটাই আমার ডেড বা নষ্ট হয়ে গেছে, যার কারণে ইনসুলিন আমার প্রোডাকশন হতে পারতেছে না। এটাকেই বোঝাচ্ছে। এখন দেখো, তারপরে বলছি যে হচ্ছে আরেকটা কথা বলছি যে রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন। এখন আমরা জানবো অ্যাবসোলুট ডিফিসিয়েন্সি মানে কি, জানলাম। এখন আমরা জানবো হচ্ছে রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন মানে আসলে কি, এইটার মানে হচ্ছে এখন আমরা জানবো। এখন দেখো যে হচ্ছে রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন কি। ওখানে দেখলাম যে অ্যাবসোলুট ডিফিসিয়েন্সিতে যে সেলটা আমার ইনসুলিন প্রোডাকশন করে সেটাই নষ্ট হয়ে গেল না। এখন আমরা রিলেটিভ ডিফিসিয়েন্সিতে দেখব কি হয়। রিলেটিভ ডিফিসিয়েন্সিতে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কিছু বিটা সেল, ধরো সেখানে 10টা বিটা সেল আছে, 10টা বিটা সেলের মধ্যে ধরো যে 3টা বিটা সেল নষ্ট হইলো, বা হচ্ছে কোনো কারণে ডিসফাংশন হলো, মানে কাজ করতে পারতেছে না। তাহলে 10টা বিটা সেল যে পরিমাণ ইনসুলিন প্রোডাকশন করে, নিশ্চয়ই 60টা বিটা সেল সেই পরিমাণ ইনসুলিন নিঃসরণ করতে পারবে না, তারপর তার থেকে কম পরিমাণে নিঃসরণ করবে। এবং এই যে কম পরিমাণে ইনসুলিন নিঃসরণ হচ্ছে, কিন্তু ইনসুলিন কাজ করবে
তোমার আমার যে টার্গেট সেল থাকে, এই টার্গেট সেল হচ্ছে কি বললাম যে 3 ধরনের টার্গেট সেল থাকে। একটা হচ্ছে এডিপোসাইট, মায়োসাইট এবং হেপাটোসাইট। এই তিনটার মধ্যে ইনসুলিনের জন্য একটা রিসেপ্টর থাকে। ইনসুলিনের জন্য এই রিসেপ্টর থাকে। ইনসুলিনের জন্য রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরে যখনই ইনসুলিন বাইন্ড করে তখনই হচ্ছে গ্লুট4 নামে একটা চ্যানেল খুলে যায়। ওই চ্যানেল দিয়ে গ্লুকোজ গুলো গ্লুকোজ গুলো ব্লাড থেকে আমার হচ্ছে টার্গেট সেলে প্রবেশ করে। কিন্তু ইনসুলিন যতক্ষণ পর্যন্ত ওই টার্গেট সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না ততক্ষণ পর্যন্ত আমার গ্লুট4 চ্যানেলটা ওপেন হবে না এবং গ্লুকোজ ভিতরে টার্গেট সেলের ভিতরে ঢুকতে পারবে না। এখন দেখো যে হচ্ছে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে কিন্তু প্রয়োজনের তুলনায় কম। কিছু বিটা সেল নষ্ট হওয়ার কারণে প্রয়োজনের তুলনায় কম ইনসুলিন নিঃসরণ হচ্ছে। প্রয়োজনের তুলনায় কম, এই যে কম পরিমাণে ইনসুলিন নিঃসরণ হচ্ছে। কিন্তু এই যে কম পরিমাণে হোক সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে এই ইনসুলিনের প্রতি টার্গেট সেলে থাকা যে রিসেপ্টর থাকে, এই রিসেপ্টর আবার ইনসুলিনকে আকর্ষণ করে। কিন্তু এই রিলেটিভ ডিফিসিয়েন্সি মানে এই তোমার ইনসুলিনের যে টার্গেট সেলের রিসেপ্টরটা থাকে, ইনসুলিন রিসেপ্টর, এইটা হচ্ছে আমার ইনসুলিনের প্রতি কোনো আগ্রহ দেখায় না। ইনসুলিনের প্রতি কোনো সেন্সিটিভিটি বা আকর্ষণ প্রদর্শন করে না। এই রিসেপ্টরটা ইনসুলিনকে বলে যে হচ্ছে না, তোমার দরকার নাই এখানে আসার, আমি তোমার সাথে বাইন্ড করব না। এখন ইনসুলিন রিসেপ্টরের সাথে ইনসুলিন যদি বাইন্ড না করে তাহলে কোনো অবস্থাতেই গ্লুট4 চ্যানেল ওপেন হবে না এবং টার্গেট সেলের মধ্যে এই ব্লাড থেকে গ্লুকোজ টার্গেট সেলে প্রবেশ করবে না। এইটাই বোঝাচ্ছে যে আমার যে ইনসুলিনের প্রতি আমার হচ্ছে ইনসুলিন রিসেপ্টরের প্রতি আমার কোনো সেন্সিটিভিটি থাকে না। ইনসুলিনের প্রতি এই যে ইনসুলিন রিসেপ্টর, এই যে আমার এই ইনসুলিন রিসেপ্টরের ইনসুলিনের প্রতি কোনো প্রকার সেন্সিটিভিটি বা আকর্ষণ থাকে না। যার কারণে কি হয়, যার কারণে হচ্ছে আকর্ষণ না থাকার কারণে আমার ইনসুলিনটা বাইন্ড করতে পারে না। ইনসুলিনটা বাইন্ড করতে পারে না। ইনসুলিন বাইন্ড না করলে তার মানে গ্লুকোজ তোমার ব্লাডের মধ্যেই আছে। গ্লুকোজ কোথায় আছে? গ্লুকোজ ব্লাডের মধ্যেই আছে। গ্লুকোজ কোথায় যাইতে পারতেছে না? গ্লুকোজ তোমার টার্গেট সেলের ভিতরে যেতে পারতেছে না। তার ব্লাডের মধ্যে গ্লুকোজ বাড়তে আছে। এইটাকেই বোঝাইছে হচ্ছে তোমার রিলেটিভ ডিফিসিয়েন্সি, যে তোমার ইনসুলিন সিক্রেশন হচ্ছে কিন্তু প্রয়োজনের তুলনায় কম হচ্ছে। সেটাও কথা না, কম হোক সমস্যা নেই, কিন্তু এই যে পরিমাণ ইনসুলিন নিঃসরণ হচ্ছে সেই ইনসুলিনের প্রতিও তোমার যে টার্গেট সেল মায়োসাইট, এডিপোসাইট এবং হচ্ছে হেপাটোসাইট, এই সেলের যে রিসেপ্টর থাকে ইনসুলিন রিসেপ্টর, কোনো আকর্ষণ দেখাচ্ছে না, কোনো সেন্সিটিভিটি দেখাচ্ছে না। যার কারণে সে ইনসুলিন গিয়ে ওই রিসেপ্টরে বাইন্ড করতে পারতেছে না। আর বাইন্ড না করলে তোমার টার্গেট সেলে থাকা গ্লুট4 চ্যানেলটা খুলে যাবে না। আর গ্লুট4 চ্যানেল খুলে না গেলে ব্লাড থেকে কোনো অবস্থাতেই গ্লুকোজ টার্গেট সেলের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর প্রবেশ না করলে তাহলে ব্লাডের মধ্যেই গ্লুকোজ থেকে যাবে, তখন ডায়াবেটিস মেলাইটাস হবে। এখন স্পেশাল নোট এইটা জানতে হবে। এই যে এখানে আমরা দেখো, এখানে হচ্ছে আমরা বলছিলাম যে হচ্ছে অ্যাবসোলুট ডিফিসিয়েন্সিতে অটো ইমিউনো ডিজিজের কারণে আমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেলটা পুরোপুরি নষ্ট হয়। তাহলে এখন আমাদের জানতে হবে অটো ইমিউনো ডিজিজটা আসলে কি, এইটা আমাদের জানতে হবে। অটো ইমিউনো ডিজিজটা আসলে কি, এটা জানতে হবে আগে, তারপর হচ্ছে আমরা বাকি কথা বলতেছি। অটোইমিউন ডিজিজটা কি, দেখো আমাদের শরীরে বাহির থেকে যখন কোনো ফরেন বডি, যেমন ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, যখন শরীরের ভিতরে ঢোকে তখন আমাদের ইমিউনো যে সিস্টেম থাকে, ইমিউনো সিস্টেমটা এটাকে চিনতে পারে যে এটা তো আমার বডির কোনো উপাদান না, এটা তো বডির কোনো সেল না, এটা বডির কোনো কিছুই না। তখন এই যে ভাইরাস বা ব্যাকটেরিয়া যেটাকে আমি বলছি ফরেন বডি, এটাকে ধ্বংস করার জন্য আমার বডির ইমিউনো সিস্টেমটা অ্যান্টিবডি প্রোডাকশন করতেছে। অ্যান্টিবডি প্রোডাকশন করে আমাদের এই যে আমাদের বিটা সেল, আমাদের ইনসুলিনের যে বিটা সেল আছে,
আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের এক্সোক্রাইন বা এন্ডোক্রাইন পার্টের যে বিটা সেল আছে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের এই বিটা সেলটাকে সে ডেট করে দিচ্ছে। এই বিটা সেলটাকে সে ডেট করে দিচ্ছে। বিটা সেলটা ডেট হয়ে গেলে কি হবে, তাইলে আর ইনসুলিন একবারই প্রোডাকশন হবে না। কারণ আমার ইনসুলিন প্রোডাকশন করতেছে এই বিটা সেল, এই বিটা সেলই যদি আমার নষ্ট হয়ে যায়, এই বিটা সেলে যদি আমার আমার বিটা সেলই যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো কোনো অবস্থাতেই ইনসুলিন আমার হচ্ছে ভিতরে ঢুকবে না। ইনসুলিন হচ্ছে টার্গেট সেলের ভিতরে ঢুকবে না, মানে হচ্ছে সরি, তাহলে গ্লুকোজ আমার টার্গেট সেলের ভিতরে ঢুকতে পারবে না, গ্লুকোজ ব্লাডেই থেকে যাবে। এখানে দেখো এটাই বলছি যে হচ্ছে এখানে তোমার এই যে, কিন্তু অনেক সময় এমন যদি হয় আমাদের ইমিউনো সিস্টেম এটা কখন হচ্ছে ধ্বংস হচ্ছে, দেখো যখন হচ্ছে অটোইমিউন ডিজিজ, মানে বলছি শরীরের বাইরে থেকে যখন কোনো ফরেন বডি ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢোকে, তখন আমাদের ইমিউনো সিস্টেম এটার এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন করে এটাকে ধ্বংস করে দেয়। কিন্তু অনেক সময় এইরকম দেখা যায়, অনেক সময় এইরকম দেখা যায় আমাদের বডির এই যে ইমিউনো সিস্টেম, ইমিউনো সিস্টেমটা কি করে, আমাদের দেহের ভিতরেই যে বিভিন্ন সেল থাকে, এই সেলটাকে সে চিনতে পারে না। সে মনে করে কি এই দেহের ভিতরে এই সেলটা হয়তো আমার ফরেন বডি, বা এই সেলটা হয়তো বাইরের কোনো উপাদান আমাদের দেহে বাইরে থেকে ভিতরে ঢুকছে, এটা ভেবে সে কি করে ওই ভালো সেলটাকে, এই বডির ভালো সেলটাকে, যেটাকে সে মনে করতেছে এটা বাইরের সেল, নিজের বডির সেলকেই সে চিনতে পারতেছে না, মনে করতেছে বাইরের সেল, এইটা মনে করে সে এর এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন করে, অ্যান্টিবডি প্রোডাকশন করে ওই সেলটাকে ধ্বংস করে দেয়। এর ফলে যে ডিজিজটা হয়, এই ডিজিজটাকে আমরা বলতেছি অটোইমিউন ডিজিজ। এটা কেন বললাম, দেখো টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে কি হচ্ছে, এটাই হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে তোমার যে হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে, এই যে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই যে এখানে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা সেল আছে, এই বিটা সেলটাকে কি করতেছে আমাদের বডির ইমিউনো সিস্টেম, সে মনে করতেছে এটা ফরেন বডি, যে বাইরে থেকে আমার বডির মধ্যে ঢুকছে, এটা বাইরে থেকে ঢুকছে, সে এটা মনে করে কি করতেছে, সে অ্যান্টিবডি প্রোডাকশন করতেছে, আমাদের ইমিউনো সিস্টেম অ্যান্টিবডি প্রোডাকশন করে এই বিটা সেলটাকে ধ্বংস করে দিচ্ছে। যার কারণে কি হচ্ছে, বিটা সেল তো আমার ইনসুলিন প্রোডাকশন করে, কিন্তু বিটা সেলই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তো আর ইনসুলিন প্রোডাকশন করতে পারতেছে না। তার মানে হচ্ছে আমার ইনসুলিন প্রোডাকশন না হলে ব্লাডের ইনসুলিনের কাজ কি ছিল, ব্লাড থেকে গ্লুকোজকে টার্গেট সেলের মধ্যে নিয়ে যাওয়া। যখনই ইনসুলিন বাইন্ড করতো টার্গেট সেলের রিসেপ্টরে, তখনই আমাদের গ্লুকোজ এখানে টার্গেট সেলে যে গ্লুট4 চ্যানেলটা ছিল সেটা খুলে যাইতো, ইনসুলিন আমার ব্লাড থেকে আমার হচ্ছে টার্গেট সেলের মধ্যে প্রবেশ করতো। কিন্তু এখান থেকে ইনসুলিন যে প্রোডাকশন করে, যে হচ্ছে মেইন হেড, তাকেই তো ধ্বংস করে দিচ্ছে। সেই বিটা সেল যে ইনসুলিন প্রোডাকশন করে তাকেই ধ্বংস করে দিচ্ছে। তার মানে আর কোনো বিটা সেল, আর কোনো হচ্ছে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না। যার কারণে আমার কি হচ্ছে, যার কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে। এইটাই হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, এইটাই হচ্ছে এইখানে বলা হয়েছে, এইখানে এটাই বলা হয়েছে, এই যে যে অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সিতে আমি বলে দিচ্ছি, অটোইমিউন ডিজিজের কারণে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের সব বিটা সেল পুরোপুরি ডেড বা নষ্ট হয়ে যায়, যার ইনসুলিন সিক্রেশন একবারই বন্ধ হয়ে যায়, এটাকেই বোঝায়। ওই যে অটোইমিউন ডিজিজ, আমার বডির সেলটাকে চিনতে পারতেছে না আমার ইমিউন সিস্টেম, যে বিটা সেল ইনসুলিন প্রোডাকশন করে, বডি মনে করতেছে না এটা তো আমার বডির কোনো সেল না, আমার ইমিউন সিস্টেম মনে করতেছে এটা হয়তো বা বাইরের সেল, বিটা সেল থাকে, যার কারণে বিটা সেলের এগেইনস্টে সে ইনসুলিন হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করে বিটা সেলটাকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমার টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, এটাকেই বলা হয়েছে অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। এখন হচ্ছে আমরা চলে আসি এখানে টাইপ 1 ডায়াবেটিস। এখন ডায়াবেটিস মেলাইটাসের টাইপ, ডায়াবেটিস মেলাইটাস কয় প্রকার আছে, ডায়াবেটিস মেলাইটাস কয় ধরনের আছে, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের কে আমরা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বলতে পারি, অ্যাবসোলুট ডায়াবেটিস মেলাইটাসও বলতে পারি। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসকে আমরা ইনসুলিন নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসও বলতে পারি, রিলেটিভ ডায়াবেটিস মেলাইটাসও বলতে পারি। কারণ কেন, ওখানে বলে দিছি অ্যাবসোলুট ডিফিসিয়েন্সি হয় টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে, যে আমার অ্যাবসোলুট মানে যেটা হেড সেটাই ধ্বংস হচ্ছে, আমার বিটা সেল
কি প্রোডাকশন করতেছে, আমার ইনসুলিন প্রোডাকশন করতেছে, সেটাই ধ্বংস হয়ে যাচ্ছে। যার কারণে টাইপ 1 ডায়াবেটিস মেলাই, এটাকে অ্যাবসলিউট ডিফিসিয়েন্সি বলতেছি। এটাকে রিলেটিভ বলতেছি কেন? কারণ ইনসুলিন আমার বিটা সেল থাকে, কিন্তু বিটা সেল কিছু নষ্ট হয়ে যাওয়ার কারণে কম ইনসুলিন তৈরি হচ্ছে, এই জন্য এটাকে রিলেটিভ ডিফিসিয়েন্সিও বলা হচ্ছে। ওটা আমি উপরে বলে দিছি যে কি। আর হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটা হচ্ছে ইন্টারেস্টিং যে হচ্ছে আসলে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা আবার কি জিনিস, এইটা একটু জানতে হবে আমাদের, যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা আসলে কি জিনিস, এটা হচ্ছে কি হচ্ছে বা কখন হচ্ছে, সেটা একটু জানতে হবে আমাদের, যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা আসলে কি। দেখো, একজন মায়ের আগে কখনোই ডায়াবেটিস ছিল না, কখনোই আগে তার ডায়াবেটিস ছিল না, ঠিক প্রেগনেন্সির ঠিক মাস সময় এসে তার ডায়াবেটিস ডেভেলপ করতেছে। আগে কখনোই ডায়াবেটিস ছিল না, কিন্তু হচ্ছে যখনই সে প্রেগনেন্ট হলো, প্রেগনেন্টের মাস সময় এসে তার ডায়াবেটিস ডেভেলপ করতেছে। এ ধরনের ডায়াবেটিসকে আমরা বলতেছি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। মানে আগে কখনোই তার ডায়াবেটিস মেলাইটাস ছিল না, কিন্তু হচ্ছে যখনই সে প্রেগনেন্ট হলো, প্রেগনেন্ট হওয়ার মাঝপথে এসেই তার গ্লুকোজের পরিমাণ ব্লাডে বাড়তে থাকলো। এই ধরনের ডায়াবেটিসকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলে থাকি। সাধারণত প্রেগনেন্সির 24 থেকে 28 সপ্তাহে এমনটা হয়ে থাকে। এখন আমরা দেখি যে আসলে এমনটা কি, এমন ও মায়ের ভিতরে পরিবর্তন হয় যার কারণে আগে আমার কখনোই ডায়াবেটিস ছিল না, কিন্তু এখন আমার ডায়াবেটিস হচ্ছে। আগে কখনোই আমার ডায়াবেটিস ছিল না, কিন্তু যখনই আমি প্রেগনেন্ট হচ্ছি, যখনই মা প্রেগনেন্ট হচ্ছে, তখনই তার ডায়াবেটিস হচ্ছে। এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই বিষয়টা আমার জানতে হবে, যে কিভাবে হচ্ছে এই ডায়াবেটিসটা। দেখো, প্রেগনেন্সির হচ্ছে আমার হচ্ছে প্রেগনেন্সির সময় আমার হচ্ছে মা এবং বেবি বা ফিটাসের মাঝখানে একটা বেরিয়ার বা টেম্পোরারি অর্গান তৈরি হয়, যেটাকে আমরা বলতেছি প্লাসেন্টা। এই প্লাসেন্টার কাজ হলো ফিটাসকে অক্সিজেন এবং নিউট্রিশন দেওয়া। প্লাসেন্টার আরেকটা কাজ আছে, সে হচ্ছে কিছু হরমোন নিঃসরণ করে, যেমন হচ্ছে এইচসিজি বা গোনাডো হুম্যান কোরিওজেনিক গোনাডোট্রপিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। মেইন কাজটা করে হচ্ছে এইসব হরমোন। এই হরমোনের জন্যই আমার ডায়াবেটিস মেলাইটাসটা হয়। তো কিভাবে এই হরমোনগুলো আমার ডায়াবেটিস মেলাইটাস করতেছে, এখন দেখো কিভাবে তোমার হরমোনগুলা ডায়াবেটিস মেলাইটাস করতেছে। এই হরমোনগুলা করে কি, এই হরমোনগুলা তোমার এই যে আমাদের এই হরমোনটা ইনসুলিনকে কাজ করতে দেয় না, এখানে সরি ভুল আছে, এখানে দেয়ের পর না হবে, হ্যাঁ, ইনসুলিনটাকে কাজ করতে দেয় না, এই হরমোনটা ইনসুলিনকে কাজ করতে দেয় না, কাজ করতে দেয় না। এর ফলে এই হরমোনটাকে কাজ করতে দেয় না, এর ফলে কি হয়, আমাদের যে গ্লুকোজটা আছে, এই গ্লুকোজটা ব্লাড থেকে টার্গেট সেলে যেতে পারে না। ফলে কি হয়, ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে, এবং এর জন্য ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হয়। তো হচ্ছে ইনসুলিনের কাজ কি ছিল, ইনসুলিনের কাজ ছিল হচ্ছে আমার হচ্ছে ব্লাড থেকে গ্লুকোজকে, আমরা কার্বোহাইড্রেট খাওয়ার ফলে যে হচ্ছে ব্লাডে সে হজমের ফলে গ্লুকোজে পরিণত হচ্ছে খাবারগুলা, এই গ্লুকোজকে, ইনসুলিনের কাজ ছিল এই গ্লুকোজকে ব্লাড থেকে আমার টার্গেট সেলে নিয়ে যাওয়া। কিন্তু ইনসুলিনকেই তো কাজ করতে দিতেছে না আমার এই হরমোনগুলো ইনসুলিনকে কোনো অবস্থাতেই কাজ করতে দিতেছে না, যার ফলে আমার ব্লাড থেকে টার্গেট সেলে গ্লুকোজ যেতে পারতেছে না, ব্লাডের মধ্যেই গ্লুকোজ গুলার পরিমাণ বাড়তে আছে। এর ফলেই হচ্ছে আমার কি হচ্ছে, এই জন্য আমার হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, এটাই এখানে বলা হয়েছে আর কি। এর জন্যই হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হয়েছে, এর জন্যই হচ্ছে আমার ডায়াবেটিস মেলাইটাসটা হচ্ছে। এই যে দেখো, এখানে আমি বলে দিছি যে কেন। এখানে প্রথমেই বললাম যে হচ্ছে আমার যে ফিটাস, এই যে আমার ফিটাস বা বেবি এবং হচ্ছে আমার ফিটাস এবং মাদারের মাঝখানে একটা বেরিয়ার বা টেম্পোরারি অর্গান তৈরি হবে। এই টেম্পোরারি অর্গানটা হচ্ছে প্লাসেন্টা। এই প্লাসেন্টা কি করে, প্লাসেন্টার কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে অক্সিজেন ফিটাসকে, এই যে বেবিটাকে বা ফিটাসকে একটা অক্সিজেন দেয় এবং নিউট্রিশন দেয়। আরেকটা কাজ হচ্ছে কিছু হরমোন সিক্রেশন করে। এই হরমোন গুলাই হচ্ছে আসলে আমার ইনসুলিনটাকে কাজ করতে দেয় না, হরমোনটাই ইনসুলিনকে কাজ করতে দেয় না, যার ফলে আমার হচ্ছে মাদারের হচ্ছে ব্লাডের মধ্যে মাদারের ব্লাডের মধ্যে আমার ইনসুলিনের পর গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে। এর ফলেই আমার হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, এর জন্যই আমার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে। এই যে এখানে ছবিতে বলে দিছি পিকচার, প্লাসেন্টা,
ডেভেলপ ডিউরিং প্রেগন্যান্সি। এটা কিন্তু আগে থাকে না, যখন প্রেগনেন্স হয় কোনো মাদার তখনই এই অর্গানটা, টেম্পোরারি অর্গান তৈরি হয়, আবার প্রেগনেন্টের পরে আবার ঠিক হয়ে যায়। এখন দেখো কিভাবে গ্লুকোজের পরিমাণ নরমাল থাকে বা নিয়ন্ত্রণে থাকে, এটা উপরে একবার বলে দিছি, আরেকবার আমি বলছি হচ্ছে কিভাবে হচ্ছে। দেখো আমরা যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলাম, খাবারের হজমের পর এগুলা হচ্ছে গ্লুকোজ হিসাবে রক্তে চলে আসে, ব্লাডে গ্লুকোজ হিসাবে এসব খাবার আসে, ব্লাডে গ্লুকোজে পরিণত হয়। আমার হচ্ছে অগ্নাশয়ের যে আইলেটস অফ লেঙ্গারহ্যান্সের যে বিটা সেল থেকে, এই বিটা সেল থেকে নিঃসরণ হয় হচ্ছে আমার ইনসুলিন, ইনসুলিনটা বিটা সেল থেকে আসে। তো যখন আমার টার্গেট সেল, যেমন টার্গেট সেল তিনটা বলছি, যে এডিপোসাইট, হেপাটোসাইট, মায়োসাইট। টার্গেট সেলে ইনসুলিন বাইন্ডিং এর জন্য একটা রিসেপ্টর থাকে, টার্গেট সেলে ইনসুলিন বাইন্ডিং এর জন্য একটা রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরের সাথে যখনই ইনসুলিন বাইন্ড করে এই হচ্ছে রিসেপ্টরের সাথে যখনই ইনসুলিন বাইন্ড করে, ঠিক তখনই হচ্ছে আমার হচ্ছে, যখনই বাইন্ড করে এটার সাথে, যখনই হচ্ছে বাইন্ড করতেছে, তখনই হচ্ছে কি হচ্ছে আমার, এটার সাথে যখনই বাইন্ড করে তখনই এই যে এই ইনসুলিন ইনসুলিন বাইন্ডিং রিসেপ্টরের সাথে যখন হচ্ছে ইনসুলিনটা বাইন্ড করে, তখন সেলে থাকা গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 বা গ্লুট 4 এই চ্যানেলটা খুলে যায়। তখন এই চ্যানেলটা খুলে গেলে তখন হচ্ছে এই চ্যানেল বা ট্রান্সপোর্টারটা দিয়ে ব্লাড থেকে আমার গ্লুকোজ টার্গেট সেলে প্রবেশ করে। এভাবেই রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ থাকে। কিন্তু কখনো যদি এইরকম হয়, আমার আমার ইনসুলিনটা, এই যে আমার এখানে যে ইনসুলিনটা আছে, এই ইনসুলিনটা নিঃসরণ হয় না বা ইনসুলিনটা কাজ করতে পারে না, তখন গ্লুকোজে ব্লাড থেকে টার্গেট সেলে যেতে পারে না। ইনসুলিন যদি নিঃসরণ না হয়, ইনসুলিন যদি কাজ করতে না পারে, তখন হচ্ছে ব্লাড থেকে টার্গেট সেলে গ্লুকোজ যেতে পারে না। টার্গেট সেলে গ্লুকোজ না গেলে কি হয়, গ্লুকোজের পরিমাণ নরমালের থেকে বেশি থাকে কোথায়, ব্লাডে। এই কন্ডিশনটাকেই আমরা বলতেছি ডায়াবেটিস মেলাইটাস। যখনই ব্লাডে গ্লুকোজের পরিমাণ নরমালের থেকে বেশি হচ্ছে, তখনই আমরা এই কন্ডিশনটাকে, তখনই আমরা দুইটা জিনিস বুঝবো, এই কন্ডিশনটাকে বলবো ডায়াবেটিস মেলাইটাস, এবং বুঝবো আমার ইনসুলিনটা কম সিক্রেশন হচ্ছে বা সিক্রেশন হচ্ছে না, বা ইনসুলিনটা কাজই করতে পারতেছে না, যার কারণে আমার রক্তে বা ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে। এটাই আমরা বুঝতে পারবো। এখন হচ্ছে আমরা পিকচার দিয়ে দেখাই আসলে যে ইনসুলিনটা আসলে কিভাবে হেলদি পারসনের কিভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ হয়, এবং হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে আসলে কিভাবে ডায়াবেটিস হচ্ছে। এখন এখানে দেখো যে হচ্ছে প্রথমে হচ্ছে আমার হেলদি পারসনের কিভাবে ডায়াবেটিস মেলাইটাস নিয়ন্ত্রণ হচ্ছে। এই যে এটা হচ্ছে প্যানক্রিয়াস, এটা একটা প্যানক্রিয়াসের এই যে সবুজ কালার দিয়ে আমি দেখাই দিছি, এই যে এগুলা হচ্ছে প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন পার্ট, আইলেটস অফ লেঙ্গারহ্যান্সের, এগুলা হচ্ছে বিটা সেল। এই বিটা সেল গুলা কি প্রোডাকশন করে, এই যে দেখো ইনসুলিন প্রোডাকশন করে। এই ইনসুলিনটা কি করে, ইনসুলিনটা হচ্ছে বাইন্ড করে, এই যে দেখো এইখানে নীল রঙের ইনসুলিন রিসেপ্টর দেওয়া আছে। এই রিসেপ্টরের সাথে ইনসুলিন যখন বাইন্ড করবে, তখনই এই যে মাঝখানে হচ্ছে আমার গ্লুট 4, এই যে আমি মাঝখানে এই এটা টার্গেট সেলের যে হচ্ছে ট্রান্সপোর্টার গ্লুট 4, এই গ্লুট 4টা তখনই খুলে যায়, এবং এই পাশ দিয়ে আমার গ্লুকোজ গুলা ব্লাড থেকে এই আমার টার্গেট সেলের ভিতরে এইভাবে আসতে শুরু করে। এই যে বিটা সেল গুলা ইনসুলিন প্রোডাকশন করতেছে, ইনসুলিন এখানে এসে আমার টার্গেট সেল কি কি ছিল, এডিপোসাইট, হেপাটোসাইট এবং মায়োসাইট, এটা যে কোনো একটা টার্গেট সেল ধরে নাও। এই টার্গেট সেলের এই যে ইনসুলিন বাইন্ডিং রিসেপ্টর, এই রিসেপ্টরের সাথে যখনই সে এই ইনসুলিনটা যখনই হচ্ছে এই ইনসুলিন বাইন্ডিং রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, তখনই কি হচ্ছে, এই ব্লাড থেকে গ্লুকোজ গুলা আমার এই টার্গেট সেলের ভিতরে এইভাবে আসতে শুরু করতেছে। এই যে আমার হচ্ছে এই যে গ্লুকোজ ট্রান্সপোর্টারটা, এই গ্লুকোজ ট্রান্সপোর্ট বা চ্যানেল, এই চ্যানেলটা হচ্ছে খুলে যাচ্ছে, এই চ্যানেল দিয়ে মূলত আমার গ্লুকোজ গুলা আমার হচ্ছে টার্গেট সেলের ভিতরে ঢুকতেছে। এই যে চ্যানেল, এই গ্লুট 4 তখনই খুলে যাবে যখন আমার
এই ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। তার আগে কিন্তু গ্লুট 4 টা খুলে যাবে না। গ্লুট 4 হচ্ছে GLU তে হচ্ছে গ্লুকোজ, T তে হচ্ছে ট্রান্সপোর্টার, আর 4 তে হচ্ছে 4 গ্লুকোজ ট্রান্সপোর্টার 4। গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 বা গ্লুট 4 তখনই খুলে যাবে যখন আমার এই ইনসুলিনটা যখনই আমার হচ্ছে ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তখনই হচ্ছে আমার হচ্ছে টার্গেট সেলের মধ্যে আমার এই এই গ্লুট 4 খুলে যাবে, টার্গেট সেলের মধ্যে ঢুকতে পারবে, তখনই টার্গেট সেলের মধ্যে চলে আসবে। কিন্তু দেখো, এই যে হচ্ছে আমার টাইপ 1 এর মধ্যে কি বলছি, টাইপ 1 এর মধ্যে দেখো এইখানে যে বিটা সেলগুলা থাকার কথা ছিল, এইখানের মধ্যে এই বিটা সেলগুলা অটো ইমিউনো ডিজিজ দ্বারা কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। বিটা সেল কি করে? বিটা সেলের কাজ হচ্ছে ইনসুলিন প্রোডাকশন করা। এই বিটা সেলের কাজ হচ্ছে ইনসুলিন প্রোডাকশন করা। কিন্তু বিটা সেলই তো ধ্বংস হয়ে গেছে, বিটা সেল নাই এখানে। বিটা সেল ধ্বংস হয়ে গেছে, যার কারণে ইনসুলিনও প্রোডাকশন হতে পারতেছে না। ইনসুলিন প্রোডাকশন না হলে কি হবে? এই যে ইনসুলিন রিসেপ্টর এখানে ঠিকই আছে, ইনসুলিন রিসেপ্টর আছে, কিন্তু ইনসুলিন এখানে বাইন্ড করতে পারতেছে না। ইনসুলিন এখানে বাইন্ড করতে না পারলে আমার এই যে গ্লুকোজ ট্রান্সপোর্টার গ্লুট 4ও খুলে যাবে না, আর গ্লুট 4 না খুললে গ্লুকোজ এই যে সেলের ভিতরে এইভাবে ভিতরে আসতে পারবে না। তার মানে ইনসুলিন একবারই প্রোডাকশন হচ্ছে না। প্রোডাকশন না হওয়ার কারণে আমার এই ইনসুলিনের প্রতি এই যে ইনসুলিন রিসেপ্টরের ঠিকই সেন্সিটিভিটি আছে, ঠিকই আকর্ষণ আছে, কিন্তু আমার ইনসুলিনই নাই। আকর্ষণ থেকে কি লাভ? আমার তো ইনসুলিনই এখান থেকে প্রোডাকশন হচ্ছে না, কারণ আমার তো বিটা সেলটা অটো ইমিউনো ডিজিজ দ্বারা নষ্টই হয়ে গেছে। এই যে বিটা সেল ডিস্ট্রাকশন এখানে বলে দেওয়া আছে, বিটা সেল ডিস্ট্রাকশন, যার কারণে কি হচ্ছে, আমার ব্লাডের মধ্যে গ্লুকোজ গুলা ব্লাডের মধ্যে আছে আমার। এই যে টার্গেট সেল, এই টার্গেট সেলের মধ্যে আমার গ্লুকোজ এই টার্গেট সেলের মধ্যে গ্লুকোজ যেতে পারতেছে না, কারণ ইনসুলিন নাই। ইনসুলিন না থাকলে, ইনসুলিন বাইন্ড না করলে গ্লুট 4 খুলে যাবে না, আর গ্লুট 4 না খুললে গ্লুকোজ ভিতরে ঢুকবে না। এজন্য আমার কি হচ্ছে, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে। এখন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে দেখো, এইখানে ছিল, দেখো হচ্ছে একজন হেলদি পারসনের 4টা বিটা সেল ছিল, কিন্তু এইখানে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে দেখো 3টা বিটা সেল। তার মানে সাম বিটা সেল ডিস্ট্রাকশন, যে এখানে লিখে দিছি, ধরো একটা বিটা সেল নষ্ট হয়ে গেছে, তাহলে অবশ্যই 4টা বিটা সেল যে পরিমাণে ইনসুলিন সিক্রেশন করে, 3টা বিটা সেল অবশ্যই তার থেকে কম পরিমাণে ইনসুলিন সিক্রেশন বা নিঃসরণ করবে। তো ইনসুলিন যখন কম নিঃসরণ করাও কোনো ব্যাপার না, এখানে কোনো হচ্ছে ব্যাপার না। কিন্তু এই যে ইনসুলিন গুলা নিঃসরণ করলো, এই ইনসুলিন গুলার প্রতি আমার এই যে ইনসুলিন রিসেপ্টর আছে, ইনসুলিন রিসেপ্টর কোনো আকর্ষণ দেখাবে না, কোনো সেন্সিটিভিটি দেখাবে না। টাইপ 1 যেমন, এই টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে যেমন ইনসুলিনের প্রতি আমার হচ্ছে আহ এই ইনসুলিন রিসেপ্টরের সেন্সিটিভিটি বা আকর্ষণ ছিল, কিন্তু টাইপ 2 এই ইনসুলিন রিসেপ্টরে কোনো সেন্সিটিভিটি, কোনো আকর্ষণ থাকবে না, যার কারণে কি হবে, ইনসুলিন গুলা যার কারণে আমার এই ইনসুলিন গুলা এই রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে না। যেহেতু আকর্ষণ নাই, সেহেতু বাইন্ড করতে পারবে না। তাহলে এই গ্লুকোজ গুলা আমার হচ্ছে ইনসুলিন রিসেপ্টর, এই গ্লুকোজ গুলা আমার এই সেলের মধ্যে আসতে পারবে না। আমার হচ্ছে এখানে যদি আমার আমার এই যে ইনসুলিনটা যদি ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড না করে, তাহলে গ্লুট 4 খুলে যাবে না। আর গ্লুট 4 না খুলে গেলে আমার হচ্ছে গ্লুকোজ গুলা এই সেলের ভিতরে আসতে পারবে না। টাইপ 1 কি বললাম, টাইপ 1 হচ্ছে এই যে আমার যে ইনসুলিন রিসেপ্টর থাকে টার্গেট সেলে, এই টার্গেট সেলের ইনসুলিন রিসেপ্টরের ইনসুলিনের প্রতি আকর্ষণ ছিল, কিন্তু ইনসুলিনই তো প্রোডাকশন হচ্ছে না, যার কারণে আমার গ্লুকোজ গুলা কোথায় রয়ে গেছে, গ্লুকোজ গুলা ব্লাডে ছিল, ব্লাডেই আছে। আর টাইপ 2 এর মধ্যে আমার এই ইনসুলিন রিসেপ্টর ইনসুলিনের প্রতি কোনো আকর্ষণ দেখাবে না। টাইপ 1 আকর্ষণ দেখাইছিল, কিন্তু টাইপ 1 আকর্ষণ দেখাইছিল, কিন্তু হচ্ছে ইনসুলিন সিক্রেশন হয় নাই। টাইপ 2 হচ্ছে আকর্ষণই দেখায় নাই, আমার ইনসুলিন ঠিকই আছে, কিন্তু ইনসুলিন রিসেপ্টর কোনো আকর্ষণ দেখায়নি। এই ইনসুলিনের প্রতি কোনো আকর্ষণই দেখায়নি, যার কারণে এই ডায়াবেটিস মেলাই ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকবে। এর কারণেই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হবে। আরেকবার আমি একটু বলে দেই যে হচ্ছে হেলদি সেলে আমার বিটা সেল নাই। হেলদিতে বিটা সেল থাকবে, ইনসুলিন প্রোডাকশন করবে, বিটা সেল আমার ইনসুলিন প্রোডাকশন করবে, বিটা সেল
ইনসুলিন প্রোডাকশন করবে এবং এই ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। বাইন্ড করলে আমার এই যে গ্লুকোজ ট্রান্সপোর্টার GLUT4 খুলে যাবে। GLUT4 খুললে এই স্যালাইন দিয়ে আমার গ্লুকোজ গুলো ভিতরে এইভাবে ঢোকা শুরু করবে, যার ফলে আমার ব্লাড থেকে গ্লুকোজ গুলা কোথায় আসলো, এক্সেস গ্লুকোজ গুলা আমার ব্লাড থেকে টার্গেট সেলে আসলো। এভাবে আমার গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ হচ্ছে। কিন্তু টাইপ 2 এ কি হচ্ছে, টাইপ 1 এ কি হচ্ছে, আমার এই যে এইখানে বিটা সেল ছিল, এখানে কোনো বিটা সেল নাই। আর বিটা সেল কি সিক্রেশন করে, ইনসুলিন। তাহলে ইনসুলিনই তো নাই, আমার ইনসুলিনের প্রতি আকর্ষণ আছে, কিন্তু আমার কোনো ইনসুলিন নাই। আর ইনসুলিন না থাকলে, ইনসুলিন নাই মানে ইনসুলিন এটার সাথে কোনো বাইন্ড নাই, নাই মানে এটার সাথে বাইন্ড করতে পারতেছে না। বাইন্ড না করলে GLUT4 খুলে যাচ্ছে না, আর গ্লুকোজ তাহলে টার্গেট সেলের ভিতরে ঢুকতে পারতেছে না। এজন্য টাইপ 1। টাইপ 2 এ কি হচ্ছে, ইনসুলিনের আকর্ষণ আছে, ইনসুলিনের প্রতি আমার ইনসুলিন রিসেপ্টরের কোনো আকর্ষণ নাই। আমার হচ্ছে যে ইনসুলিনের যে বিটা সেল থাকে, বিটা সেল আছে কিন্তু প্রয়োজনের তুলনায় কম আছে। হ্যাঁ, বিটা সেল আহ, এখানে কম আছে, কম থাকার কারণে কম ইনসুলিন সিক্রেশন করতেছে। কম ইনসুলিন সিক্রেশনও কোনো ব্যাপার না, কিন্তু এই যে ইনসুলিন রিসেপ্টর ইনসুলিনের প্রতি কোনো আকর্ষণ দেখাচ্ছে না। আকর্ষণ না দেখালে তাহলে এই ইনসুলিনটা এই রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে না। বাইন্ড না করলে আমার হচ্ছে এই যে GLUT4 গ্লুকোজ ট্রান্সপোর্টার খুলে যাবে না। আর গ্লুকোজ ট্রান্সপোর্টার না খুললে সেলের ভিতরে গ্লুকোজ ঢুকবে না। তার মানে আলটিমেটলি আমার গ্লুকোজ গুলা রয়ে যাবে ব্লাডের মধ্যে। এই জন্য হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসটা হচ্ছে এখানে। এই যে এখানে বলেই দিছি, যে এখানে এই ইয়ার মধ্যে বলে দিছি, এইটা হচ্ছে ব্লাড, এটা হচ্ছে সেল। ব্লাড থেকে এই যে যখনই হচ্ছে ইনসুলিন আসে, এই যে রিসেপ্টরে যখনই বাইন্ড করতেছে, তখনই এই যে GLUT4 চ্যানেলটা খুলে যাচ্ছে। আগে বন্ধ ছিল, খুলে যাচ্ছে। তারপরে এই যে গ্লুকোজ গুলা সেলের ভিতরে ঢুকতেছে, এভাবে গ্লুকোজ গুলা সেলের ভিতরে ঢুকতেছে। এটাই বলে দিছি এখানে, লিখে দিছি যে টাইপস অফ ডায়াবেটিস মেলাইটাস। এখন স্পেশাল নোট, এখন জানতে হবে যে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসকে কেন আমরা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বলতেছি। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসকে আমরা কেন ইনসুলিন ডিপেন্ডেন্ট বলতেছি, আর টাইপ 2 ডায়াবেটিসকে কেন নন ইনসুলিন ডিপেন্ডেন্ট বলতেছি। এটার কারণটা সহজ, এটা একটু দেখো। হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে আমার কি হচ্ছে, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে আমার যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেলটা আমার ইমিউনো সিস্টেম দ্বারা পুরোপুরি ধ্বংস হওয়ার কারণে আমার ইনসুলিনের সিক্রেশন হচ্ছে না। আমার বিটা সেল ইনসুলিন নিঃসরণ করে, কিন্তু এই যে অটো ইমিউনো ডিজিজ, এই অটো ইমিউনো ডিজিজ আমার বডি কি করতেছে, বিটা সেলকে মনে করতেছে এটা বাইরের সেল মনে করে, সে এটার এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন করে এই বিটা সেলটাকে ধ্বংস করে দিচ্ছে। বিটা সেলটাকে ধ্বংস করে দেওয়ার কারণে আমার কোনো ইনসুলিন সিক্রেশন হচ্ছে না, কারণ বিটা সেলই তো নাই, যে ইনসুলিন সিক্রেশন করে সেই তো নাই। কিন্তু আমার যে টার্গেট সেল, আমার যেগুলা যে টার্গেট সেল ছিল, এই আমার টার্গেট সেলের যে হচ্ছে ইনসুলিন রিসেপ্টর ছিল, এই ইনসুলিন রিসেপ্টরে কিন্তু ঠিকই ইনসুলিনের প্রতি আকর্ষণ থাকবে, কিন্তু ইনসুলিন যে সিক্রেশন করে বিটা সেলই তো ধ্বংস হয়ে গেছে, তাহলে আকর্ষণ থেকে কি লাভ। তাহলে এরপরে দেখো, এরপরে হচ্ছে ইনসুলিন রিসেপ্টরে এই যে এখানে বলে দিছি, ইনসুলিন রিসেপ্টরের আকর্ষণ থাকে, কিন্তু ইনসুলিন রিসেপ্টরের আকর্ষণ থাকে ইনসুলিনের প্রতি, ইনসুলিন রিসেপ্টরের আকর্ষণ থাকে এ, কিন্তু আমার হচ্ছে ইনসুলিনই তো নাই, তাহলে আকর্ষণ থেকে কি লাভ। এখন দেখো, তার মানে আমার রিসেপ্টরটা পুরাপুরি ঠিক আছে, আমার হচ্ছে রিসেপ্টরটা, ইনসুলিন রিসেপ্টরটা পুরাপুরি ঠিক আছে, ইনসুলিনের প্রতি আকর্ষণও আছে, কিন্তু আমার ইনসুলিন নাই। তাহলে কি হবে, তাই ইনসুলিন আমার যদি না থাকে, ইনসুলিন না থাকলে, তাহলে ইনসুলিন যদি বাইন্ড না করে, তাহলে ইনসুলিন বাইন্ড না করলে আমার হচ্ছে টার্গেট সেলের GLUT4 খুলে যাবে না তো। আর টার্গেট সেলের GLUT4 না হলে গ্লুকোজ তো ব্লাড থেকে এই চ্যানেল দিয়ে গ্লুকোজ তো ব্লাড থেকে সেলে যাইতে পারবে না। সেলে যাইতে না পারলেই তো ডায়াবেটিস মেলাইটাস হবে। এর জন্য আমার কি করতে হবে, এর জন্য হচ্ছে আমি কি বলছি, এর জন্য হচ্ছে আমার ইনসুলিন কি করব, আমার ইনসুলিনের রিসেপ্টরে আকর্ষণ আছে কিন্তু ইনসুলিন নাই। তাহলে আমি যদি কি করি, আমি যদি হচ্ছে বাইর থেকে যদি ইনসুলিন ভিতরে দেই, আমি যদি আহ বাইর থেকে যদি আমি ইনসুলিন দেই, বাইর থেকে যদি আমি ইনসুলিন দেই হচ্ছে আমার বডিতে, তাহলে কি হবে, এই ইনসুলিন দিলে এই ইনসুলিনটা ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। বাইর থেকে আমি যখন ইনসুলিন দেব, বাইর থেকে আমি যখন ইনসুলিন দেব, এখানে হচ্ছে এই যে বাইর থেকে যখনই আমি ইনসুলিন দেব, তখন এই এই যে বাইর থেকে যখনই ইনসুলিন দেব, যখনই হচ্ছে আমি
বাইট থেকে ইনসুলিন দেব, তখন সেটা বাইন্ড করবে কার সাথে? এই ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। বাইন্ড করলে কি হবে? আমার GLUT4 খুলে যাবে। GLUT4 খুলে গেলে আমার গ্লুকোজ গুলা ব্লাড থেকে ছেড়ে যাবে। তার মানে আমি ইনসুলিন দিলেই আমার হচ্ছে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে। ইনসুলিন না দিলে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে না টাইপ 1-এ। তার মানে এটা পুরাপুরি কার উপর নির্ভর করতেছে? টাইপ 1 ডায়াবেটিস। ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিনের উপর পুরাপুরি নির্ভর করতেছে। কারণ ইনসুলিনের প্রতি রিসেপ্টর সেনসিটিভিটি আছে, কিন্তু বিটা সেলই তো নষ্ট, ইনসুলিন তৈরি করতে পারতেছে না। এর কারণে আমি যে বাইর থেকে ইনসুলিন দেই, এটা হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, বাইন্ড করে তাহলে হচ্ছে আমার হচ্ছে GLUT4 খুলে যাচ্ছে, খুব সুন্দরভাবে আমার গ্লুকোজ গুলা ব্লাড থেকে সেলের মধ্যে চলে যাচ্ছে। এই জন্য একে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বলা হয়। এখন এই যে এইখানে এই ইনজেক্ট ইনসুলিন, এখানে দেখাই দিছি যে ইনজেক্ট ইনসুলিন ফ্রম আউটসাইড, এই যে আউটসাইড থেকে বডির আউটসাইড থেকে আমি ইনসুলিন ইনজেক্ট করতেছি, যাতে সে রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে এবং GLUT4 খুলে যায়, এবং এই যে GLUT4 খুলে যায় এবং বাইর থেকে ব্লাড থেকে গ্লুকোজ গুলা সেলের মধ্যে প্রবেশ করতে পারে। এখন দেখো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসকে কেন নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বলা হচ্ছে? এটার কারণ হচ্ছে টাইপ 2 কে কেন নন ইনসুলিন ডায়াবেটিস মেলাইটাস বলা হচ্ছে। এখানে দেখো এই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল ডিস্ট্রাকশন হচ্ছে। কিছু বিটা সেল ডিস্ট্রাকশন বা নষ্ট হওয়ার কারণে আমার কম পরিমাণে ইনসুলিন সিক্রেশন হচ্ছে। কম পরিমাণে ইনসুলিন সিক্রেশন হওয়ার কারণে আমার কি হচ্ছে? কম পরিমাণে ইনসুলিন সিক্রেশন হচ্ছে। কম পরিমাণে সিক্রেশন হচ্ছে সেটাও কোনো ব্যাপার না, কিন্তু হচ্ছে এই যে ইনসুলিনের প্রতি আমার ইনসুলিন রিসেপ্টরের কোনো আকর্ষণ বা সেন্সিটিভিটি থাকে না, যার কারণে আমার ইনসুলিন আছে, বিটা সেল কাজ করতেছে, কম পরিমাণে কাজ করলেও কাজ করতেছে, কিন্তু আমার বিটা সেল যেখানে বাইন্ড করবে এই ইনসুলিন রিসেপ্টরটাই আমার বিটা সেলকে চাচ্ছে না যে সে আমার সাথে বাইন্ড করুক, আমার সাথে যুক্ত হোক, যার কারণে ইনসুলিন আছে কিন্তু বাইন্ড করতে পারতেছে না রিসেপ্টরের সাথে, যার কারণে ডায়াবেটিস মেলাইটাস। যার কারণে বাইন্ড না করলে তাহলে আমার GLUT4ও খুলে যেতে পারতেছে না। GLUT4 আমার খুলে না গেলে আমার গ্লুকোজ থেকে ব্লাড থেকে গ্লুকোজ টার্গেট সেলে প্রবেশ করতে পারতেছে না। এখানে ইনসুলিন নন ডিপেন্ডেন্ট বলা হয় কেন? এই কারণে যে ইনসুলিন আছে কিন্তু আমার রিসেপ্টর কাজ করতেছে না, যার কারণে হচ্ছে ইনসুলিনের সাথে এই রিসেপ্টরের কোনো সম্পর্ক নেই। তাহলে রিসেপ্টরের কার সাথে সম্পর্ক থাকবে? এই যে আমি যদি বাইরে থেকে ইনসুলিন দেই তাহলেও কোনো লাভ নাই। তাহলে আমাকে কি করতে হবে? আমার ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ দিতে হবে। আমার ওরাল হাইপোগ্লাইসেমিক আমি যদি ড্রাগ দেই তাহলে হচ্ছে আমার কি হবে? ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ, এই যে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ দিতে হবে। এই ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ দিলে এই ড্রাগটা কি করবে? দুইটা কাজ করবে। একটা হচ্ছে আমার বিটা সেলকে স্টিমুলেট করবে যাতে সে বেশি বেশি করে ইনসুলিন নিঃসরণ করতে পারে। আর টার্গেট সেলে যে ইনসুলিন রিসেপ্টর থাকে, যে ইনসুলিন রিসেপ্টরের ইনসুলিনের প্রতি যে আকর্ষণ বা সেন্সিটিভিটি কমে গেছিল সেইটাকে সে বাড়াই দিবে। এই দুইটা কাজ করবে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ। তাহলে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস কার উপর নির্ভর করতেছে? ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগের উপর নির্ভর করতেছে, ইনসুলিনের উপর কোনো নির্ভর করতেছে না। ইনসুলিনের উপর নির্ভর করতেছে না, কারণ ইনসুলিন তো আমার আছে কিন্তু রিসেপ্টরটার সাথে বাইন্ড করতে পারতেছে না। ইনসুলিন তখনই বাইন্ড করবে যখন আমি ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ দেব। ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ কি করবে? এটা দুইটা কাজ করবে। মেইন কাজটা করবে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াই দিবে। ইনসুলিনের সেন্সিটিভিটি যখনই বাড়াই দিবে তখনই বডির ভিতরে থাকা ইনসুলিন গুলো আমার হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, GLUT4 খুলে যাবে এবং সেলের মধ্যে গ্লুকোজ ঢুকবে। তার আগে কিন্তু ঢুকতে পারবে না। এই জন্য হচ্ছে এটাকে বলা হয় যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসকে বলা হয় ইনসুলিন নন ডিপেন্ডেন্ট। কেননা এটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস গ্লুকোজের উপর নির্ভর করতেছে, এটা ইনসুলিনের উপর নির্ভর করতেছে না। এই জন্য এটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এখন হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে ডিফারেন্স, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে একটু আমাদের জানতে হবে যে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে ডিফারেন্স কোথায়। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস দেখো এখানে যে প্রিভ্যালেন্স মানে প্রাদুর্ভাব 10% ডায়াবেটিস পেশেন্ট, 10% পিপল হচ্ছে এফেক্টেড হয় হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস দ্বারা, এবং 90% পিপল এফেক্ট হয় হচ্ছে এই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস দ্বারা, এটাই বলছে। তবে দেখো এজ অফ অনসেট, সাধারণত আর্লি এজে হচ্ছে আমাদের হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হয়। আর্লি এজের যেসব ডিজিজ হয়
তার প্রথমে তাকে আমরা জুভেনাইল বলতে পারি। জুভেনাইল অনসেট মানে আর্লিতে যেসব ডিজিজ অনসেট হয় সেসব ডিজিজকে আর্লির বদলে আরেকটা ওয়ার্ড লাগানো যায়, সেটা হচ্ছে জুভেনাইল। এজন্য এটাকে জুভেনাল ডায়াবেটিস মেলাইটাসও বলা হয়। এটা হয় লেস দেন 40 ইয়ার্স। এটা মোর দেন 40 ইয়ার্স হয়, বাট এখানে লেখা আছে 50 ইয়ার্স। এটা হয় মোর দেন 40 ইয়ার্সে হয়। এটাকে আরেকটা নাম বলা হয় ম্যাচুরলি অনসেট, কেননা হচ্ছে এটা দেরিতে শুরু হয় বা এটা বেশি বয়স হলে এটা সাধারণত শুরু হয়। ওল্ড এজে সাধারণত এই ডায়াবেটিস মেলাইটাসটা হয়, এই জন্য এটাকে বলা হয়েছে এ, এটাকে বলা হয়েছে হচ্ছে আমার ম্যাচুরিটি অনসেট অফ ডায়াবেটিস মেলাইটাস। ম্যাচুরিটি অনসেট অফ ডায়াবেটিস মেলাইটাস। এরপরে দেখো ডিফেক্ট। এখানে দেখো বিটা সেল অটো ইমিউন ডিজিজ দ্বারা পুরাপুরি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, যে আমার ইনসুলিন প্রোডাকশন করে সেই ডিস্ট্রাকশন হয়ে গেছে, এই জন্য বলছে ডিফেক্ট বিটা সেল ডিস্ট্রাকশন। আর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে ওই যে বলছিলাম যে 10টা বিটা সেল আছে, কিন্তু এখানে 60টা বিটা সেল হচ্ছে কাজ করতেছে আর 3টা বিটা সেল কাজ করতেছে না, ডিসফাংশন হয়ে গেছে, যার কারণে ইনসুলিন কম সিক্রেশন করতেছে। আর ইনসুলিন কম সিক্রেশন করতেছে সেটাও কোনো ব্যাপার না, কিন্তু এখানে ব্যাপার যেটা হচ্ছে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স, যে ইনসুলিন রিসেপ্টরের প্রতি, ইনসুলিনের যে রিসেপ্টর সেটা ইনসুলিনের প্রতি কোনো আকর্ষণই দেখায় না। ইনসুলিনের প্রতি কোনো আকর্ষণ না দেখার কারণে কি হয়, আমার ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না। বাইন্ড না করলে গ্লুট4 খুলে যায় না, আর গ্লুট4 খুলে না গেলে ব্লাড থেকে গ্লুকোজ কখনোই সেলের টার্গেট সেলের মধ্যে প্রবেশ করে না। এখানে দেখো তারপরে বলছে ইনসুলিন স্ট্যাটাস। ইনসুলিন স্ট্যাটাস এখানে কি বলছে, অ্যাবসোলুট ডিফিসিয়েন্সি। এখানে পুরা বিটা সেলটাই নষ্ট হয়ে যাচ্ছে, বিটা সেলটাই অটোইমিউন ডিজিজ দ্বারা নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে বলছে ইনএডুকুয়েট ইনসুলিন, মানে এই যে কিছু বিটা সেল ডিসফাংশন হওয়ার কারণে, কিছু বিটা সেল ডিসফাংশন হওয়ার কারণে 10টা থেকে 3টা বিটা সেল ডিসফাংশন হলো, তার কারণে কি হচ্ছে 10টা থেকে 3টা বিটা সেল ডিস্ট্রাকশন হলো, তার কারণে এইখানে আমার ইনএডুকুয়েট ইনসুলিন। তার মানে 10টা বিটা সেল যে পরিমাণ ইনসুলিন দিতে পারবে 60টা বিটা সেল তো আর সে পরিমাণ ইনসুলিন দিতে পারবে না, যার কারণে বলা হয়েছে ইনএডুকুয়েট ইনসুলিন। ইনএডুকেট ইনসুলিন। এরপরে দেখো, এরপরে হচ্ছে বলছে ইনসুলিন সেনসিটিভিটি। ইনসুলিন সেনসিটিভিটি, এখন দেখো এই যে ইনসুলিন রিসেপ্টরের, আমার টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে ইনসুলিন রিসেপ্টরে ইনসুলিনের প্রতি ঠিকই সেনসিটিভিটি থাকে, কিন্তু ইনসুলিন আমার বিটা সেলটা নষ্ট হওয়ার কারণে ইনসুলিন সিক্রেশন হয় না। এই জন্য বলা হয়েছে সেনসিটিভিটিটা বিটা সেলের যে হচ্ছে ইনসুলিন রিসেপ্টরে ইনসুলিনের প্রতি সেনসিটিভিটিটা নরমালি থাকে, কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে সেনসিটিভিটি থাকেই না, ডিক্রিজ একবারে থাকেই না ধরতে গেলে। যে হচ্ছে আমার ইনসুলিন ঠিকই সিক্রেশন হয়, কম সিক্রেশন হলেও সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার ইনসুলিন রিসেপ্টরটা ইনসুলিনের প্রতি কোনো সেনসিটিভিটি বা আকর্ষণই দেখায় না, যার কারণে এই সমস্যাটা হয়। হচ্ছে এখন দেখো প্লাজমা ইনসুলিন, মানে ব্লাডের প্লাজমার মধ্যে ইনসুলিনের পরিমাণ কেমন থাকে। এখন হচ্ছে প্লাজমা ইনসুলিন, এখানে হচ্ছে টাইপ 1 এ কি হচ্ছে, পুরাপুরি বিটা সেলটা এই যে পুরাপুরি বিটা সেলটা এই যে পুরাপুরি বিটা সেলটা এই যে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, বিটা সেলটা পুরাপুরি নষ্ট হয়ে যাওয়ার কারণে ইনসুলিন আসতেছে না। তার মানে ইনসুলিন না আসলে ব্লাডের মধ্যে ইনসুলিন থাকবে, ব্লাডের প্লাজমাতে ইনসুলিন থাকবে থাকবে না, নীল মানে একবারই নাই। আর এখানের মধ্যে কি হবে, আর টাইপ 2 এর মধ্যে ওই যে কিছু বিটা সেল নষ্ট হয়েছে, কিন্তু সব তো আর হয় নাই, কিছু বিটা ইনসুলিন সিক্রেশন হচ্ছে কিন্তু কম হচ্ছে, যার কারণে আমার কি হবে, যে হচ্ছে প্লাজমা ইনসুলিন আমার হচ্ছে এখানে নরমাল থাকবে, যে কিছু বিটা সেল নষ্ট হওয়ার কারণে আমার হচ্ছে ইনসুলিন হয়তো কম সিক্রেশন হচ্ছে, কিন্তু ইনসুলিন প্লাজমার মধ্যে আছে, কম সিক্রেশন হলেও ইনসুলিন প্লাজমাতে আছে, কিন্তু এখানে বিটা সেল ডিস্ট্রাকশন হওয়ার কারণে এখানে একবারই ইনসুলিন নাই, সেইটাই এখানে বোঝানো হয়েছে। তারপরে দেখো এখানে হচ্ছে আইলেটস সেল অটো অ্যান্টিবডি। এই যে বললাম যে হচ্ছে তোমার আমার অটো ইমিউনো ডিজিজ ক্লাস 1 এ হয়, আমার হচ্ছে বডি চিনতেই পারতেছে না, আমার বডির ইমিউনো সিস্টেম চিনতেই পারতেছে না যে এটা বিটা সেলটা আমার বডির কোন সেল, চিনতে না পারে এটার এগেইনস্টে সে কি প্রোডাকশন করতেছে, এই যে অ্যান্টিবডি প্রোডাকশন করতেছে, অ্যান্টিবডি প্রোডাকশন করে কি করতেছে, বিটা সেলটাকে ধ্বংস করে দিচ্ছে, সেটাই এখানে বলা হয়েছে অটো অ্যান্টিবডি। আর এখানে নেগেটিভ, এই ক্লাস 2 তে হচ্ছে বা টাইপ 2 ডায়াবেটিসে নেগেটিভ, কারণ এখানে তো কোনো অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে না, এটাই বলা হয়েছে এখানে যে হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে না। এখন দেখো ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে তোমার বাবা মা দাদা দাদি বা নানা নানির কারো থাকলে তোমার হওয়ার সম্ভাবনা 50-50, এই জন্য মডারেট বলা হয়েছে, যে আনকমন সাধারণত হয় না, কিন্তু 50-50 সম্ভাবনা থাকে যে তোমার দাদা দাদি বাবা মা বা নানা নানির থাকলে তোমারও হতে পারে, 50-50 সম্ভাবনা, কিন্তু হবে এটাই বলে নাই।
কিন্তু এই যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এটা বলছে যে তাহলে তোমার হওয়ার চান্স সব থেকে বেশি 60 to 90% স্ট্রং, মানে 60 to 90% কমন, যে তোমার হতেই পারে, হবেই বা হতেই পারে এইরকম বোঝায়। আর হচ্ছে বডি ওয়েট, এখন দেখো বডি ওয়েট সাধারণত টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে বডি ওয়েটটা নর্মালি থাকে, এরকম কিছু হয় না, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে তোমার বডি ওয়েটটা একটু বেড়ে যায়, তুমি একটু অবেজ হয়ে যাও বা মোটা হয়ে যাও টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে। এখন দেখো, এখন হচ্ছে আসো সিমটমে, মানে একজন ডায়াবেটিসের পেশেন্ট তোমার কাছে এসে কি কি কমপ্লেইন করবে বা কি কি সমস্যার কথা বলবে বা কি কি সিমটম বলবে, কি কি লক্ষণ তোমাকে এসে বলবে, কি কি লক্ষণের কথা বলবে, সেটা হচ্ছে এখানে দেখো প্রথমে বলছে যে পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া। পলিউরিয়া, পলি মানে এই যে এখানেই বলে দিছি আমি যে হচ্ছে আহ এখানে বলে দিছি যে হচ্ছে পলি মানে হচ্ছে কি, এটা হচ্ছে বলে দিছি, দেখো এখানে পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া। পলি মানেই হচ্ছে এক্সেসিভ, পলি কথাটার মানেই হচ্ছে এক্সেসিভ বা অধিক। আর হচ্ছে ইউরিয়া, ইউরিয়া মানেই হচ্ছে ইউরিনেশন, ইউরিনেশন মানে মূত্রত্যাগ বা প্রস্রাব করা হচ্ছে। আর ডিপসিয়া মানে হচ্ছে থার্স্ট বা পিপাসা, ডিপসিয়া মানে থার্স্ট। আর ফেজিয়া, ফেজিয়া মানে হচ্ছে হাঙ্গার বা ক্ষুধার্ত, এটা বলেই দিছি যে তাহলে একটা ডায়াবেটিসের পেশেন্ট এসে তোমাকে কি বলবে, বলবে স্যার আমার হচ্ছে আহ আমি অধিক মূত্রত্যাগ করি, মানে কিছুক্ষণ পর পর আমাকে হচ্ছে প্রস্রাব করতে হয়, কিছুক্ষণ পর পর আমাকে প্রস্রাব করতে হয়, এটার মানে হচ্ছে পলিউরিয়া। তারপরে এসে কি বলবে, পলিডিপসিয়া, যে স্যার আমার হচ্ছে খুব পিপাসা লাগে, অনেক পিপাসা লাগে, আমার বারবার পিপাসা লাগে, এটা বলবে। আর কি বলবে, আর বলবে পলিফিজিয়া, যে স্যার আমার খুব খিদা লাগে, শুধু খিদা লাগে। তাহলে তিনটা লক্ষণ কি কি বলবে পেশেন্ট এসে তোমার কাছে বা রুগী এসে কি বলবে, যে স্যার আমার হচ্ছে আমার বারবার প্রস্রাব করতে হয়, আমার হচ্ছে বারবার খিদা লাগে, খুব খিদা লাগে, আর আমার হচ্ছে বারবার পিপাসা লাগে, এই তিনটা কথা এসে ডায়াবেটিসের রোগী তোমাকে বলবে। এগুলাই হচ্ছে আমি নিচে ডিসক্রাইব করে দিছি। তো হচ্ছে এগুলা দেন হচ্ছে নিচে আনি, যেটা তোমাকে জানতেই হবে হচ্ছে আমরা এখানে ডায়াবেটিস মেলাইটাসে হচ্ছে দুই ধরনের হচ্ছে টেস্ট দিয়ে থাকি, হচ্ছে সাধারণত ফাস্টিং ব্লাড সুগার এবং র্যান্ডম ব্লাড সুগার। তার আগে জানতে হবে আসলে ফাস্টিং মানে কি। ফাস্টিং মানে আসলে কি, ফাস্টিং মানে হচ্ছে খালি পেটে থাকা বা অথবা না খেয়ে থাকা। আর র্যান্ডম মানে হচ্ছে যখন তখন বা যে কোনো সময়, এই দুইটা জিনিস জানতে হবে। এখন হচ্ছে আসো, এখন ফাস্টিং ব্লাড সুগার মানে কি এটা এখন জানো। এখন একটা ডায়াবেটিস পেশেন্ট হচ্ছে আমরা বলি হচ্ছে উম বলি যে বাবা বা মা আপনি আগের রাতে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা না খেয়ে থাকবেন, তারপর আমাদের হচ্ছে ল্যাবে আসবেন। 8 থেকে 10 ঘন্টা না খেয়ে থাকার পর তারপর আমাদের হচ্ছে চেম্বারে আসবেন। তাহলে ধরো একটা পেশেন্ট রাত 12টার সময় রাতের খাবার খাইছে, খাওয়া দাওয়া শেষ করছে, 12টায় খাবার শেষ করার পর হচ্ছে সকালে 10টার দিকে হচ্ছে ল্যাবের মধ্যে আসলো বা ক্লিনিকে চলে আসলো। তো তখন তার মানে রাত 12টায় শেষ খাইছে, সে 10টার সময় হচ্ছে ল্যাবে আসলো, তার মানে সে হচ্ছে 10 ঘন্টা না খেয়েছিল। এই 10 ঘন্টা না খেয়ে থাকার ফলে এই যে আমি কিন্তু বলেই দিছি যে খালি পেটে অথবা না খেয়ে থাকা, এই ফাস্টিং মানে ফাস্টিং ব্লাড সুগার মানে একজন পেশেন্ট রাতে থেকে সকাল পর্যন্ত কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা খালি পেটে থাকলো বা না খেয়ে থাকলো, না খেয়ে থাকার পর তারপর ল্যাবে আসলো, ল্যাবে আসার পর আমরা যে ব্লাড সুগার টেস্ট করি এটাকেই বলা হয় ফাস্টিং ব্লাড সুগার টেস্ট। অবশ্যই তাহলে সে রাতে রাত 12টার সময় সর্বশেষ খাওয়া দাওয়া করলো এবং না খেয়ে থাকলো সকাল 10টা পর্যন্ত, তারপর সে ল্যাবের মধ্যে আসলো, তারপর তার ব্লাড নিয়ে আমরা সুগার চেক করলাম, এটাকেই বলা হয় হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার টেস্ট। এরপরে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার টেস্ট, এরপর আরেকটা বিষয় আসবে র্যান্ডম ব্লাড সুগার টেস্ট। এখন দেখো প্রথমে সে হচ্ছে 8 থেকে 10 ঘন্টা না খেয়ে আসার পর সে ব্লাড দিল, তারপর আমরা পেশেন্টকে বললাম যে হচ্ছে আপনি কিছু খাবার খাওয়া দাওয়া করে আসেন, কিছু খাওয়া দাওয়া করে আসেন, খাওয়া দাওয়া করে 2 ঘন্টা পর আসেন, কিছু খাবার খেয়ে দিয়ে 2 ঘন্টা পর আসেন। তো পেশেন্ট কিছু খাবার খেয়ে দিয়ে আসলো, খেয়ে দিয়ে যে কোনো খেয়ে দিয়ে আসলো এক দুই, তো খেয়ে দিয়ে আসার পর পেশেন্ট খেয়ে দিয়ে আসার পর 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা কি করি, আবার ব্লাড নেই, ব্লাড নিয়ে দেখি, টেস্ট করি, এটার নাম হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার টেস্ট। বা আরেকভাবে আমরা বলতে পারি, এটাও হতে পারে আবার এমনও হতে পারে যে পেশেন্টের সময় নাই,
পেশেন্টের সময় নাই, পেশেন্ট হচ্ছে ধরো বললো যে স্যার আমি সকালে যেতে পারবো না, আমার তো সকাল 8টা থেকে 5টা পর্যন্ত অফিস থাকে, তাহলে আমি হচ্ছে স্যার হচ্ছে বিকালের দিকে আসবো বা সন্ধ্যার সময় আসবো। সন্ধ্যার সময় এসে সে খাওয়া দাওয়া করে বা দুপুরে খাওয়া দাওয়া করে এসে সে হচ্ছে ব্লাড সুগার দিল, সে হচ্ছে ব্লাড দিল, সে ব্লাড থেকে আমরা সুগার টেস্ট করলাম, এটাকেও আমরা বলবো, এটাকেও আমরা বলতে পারি র্যান্ডম ব্লাড সুগার টেস্ট। হ্যাঁ, মানে যখন তখন পেশেন্ট আসলো, যখন তখন, অবশ্যই ভরা পেটে থাকতে হবে পেশেন্টকে, এটাকেই আমরা বলি হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার টেস্ট। এরপরে যেটা জানতেই হবে সেটা হচ্ছে নর্মাল ব্লাড সুগার লেভেল। নর্মাল ব্লাড সুগার লেভেল আমাদের জানতে হবে। নর্মাল ফাস্টিং, এই যে পেশেন্ট 8 থেকে 10 ঘন্টা না খেয়ে আসলো, তখন কতটুকু ব্লাড গ্লুকোজ পেলে আমরা বলবো যে হ্যাঁ ব্লাডে আপনার গ্লুকোজের পরিমাণ নর্মাল আছে? এইটা হচ্ছে 3.6 থেকে 6.1 মিলিমোল পার লিটার। এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমরা বলবো যে হচ্ছে হ্যাঁ আপনার কোনো ডায়াবেটিস মেলাইটাস নাই, আপনার ব্লাডে সুগারের পরিমাণ নর্মাল আছে। আবার পেশেন্ট হচ্ছে এই ফাস্টিং ব্লাড সুগারের দেওয়ার পর কিছু খেয়ে টেয়ে আসলো, বা পেশেন্ট বললো যে আমার স্যার আমার সময় নেই, আমি তো সকাল 8টা থেকে 5টা পর্যন্ত অফিসে থাকি, আমি 6টার সময় আসবো বা 7টার সময় আসবো। অবশ্যই পেশেন্ট ভরা পেটে আসবে। ভরা পেটে আসার পর আমরা তার ব্লাড স্যাম্পল নিলাম, নিয়ে যদি দেখি তার ব্লাডে হচ্ছে গ্লুকোজের পরিমাণ লেস দেন 7.8 মিলিমোল পার লিটার, তাহলে আপনি বলবো যে আপনার কোনো ডায়াবেটিস মেলাইটাস নাই, আপনার ব্লাডে গ্লুকোজের পরিমাণ নর্মাল আছে। তাহলে কখন আমরা বলবো যে আপনার ডায়াবেটিস আছে? এইটা এখন জানতে হবে যে কখন আমরা বলবো আপনার ডায়াবেটিস আছে। এখন বলবো তখনই অ্যাবনর্মাল ব্লাড গ্লুকোজ বা ডায়াবেটিস আছে বলবো আমরা, যে যখন 8 থেকে 10 ঘন্টা না খেয়ে আসলো পেশেন্ট, আসার পরে যখন দেখলাম হচ্ছে তার 7.8, তার হচ্ছে 7, তার ব্লাডে গ্লুকোজের পরিমাণ, না খেয়ে আসলো, ব্লাড নিলাম, তারপর গ্লুকোজ চেক করলাম, ব্লাডে দেখলাম যে 7 মিলিমোল পার লিটার বা তার থেকে বেশি, তখনই আমরা বলবো যে হ্যাঁ আপনার ডায়াবেটিস আছে বা আপনার সুগারের পরিমাণ বেশি আছে। আবার র্যান্ডম, ওই যে পেশেন্ট ফাস্টিং ব্লাড সুগার ব্লাড দিল, তারপর কিছু খেয়ে টেয়ে আসলো বা বললো যে আমি সকালে আসতে পারবো না, পরে আসবো, খেয়ে টেয়ে পরে আসার পর আমরা ব্লাড নিলাম, নিয়ে সুগার চেক করলাম, তখন যদি দেখি তার সুগারের পরিমাণ হচ্ছে 11.1 মিলিমোল পার লিটার বা তার থেকে বেশি, অর মোর, এখানে লিখে দিছি মোর মানে বেশি, তার থেকে বেশি, তাহলে আমরা বুঝবো যে তার ডায়াবেটিস আছে। এই এই রকম রেঞ্জে থাকলে আমরা বলবো যে তার ডায়াবেটিস আছে, হচ্ছে তার ডায়াবেটিস আছে। এখন হচ্ছে যেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, যে আসলেই ডায়াবেটিস আছে কিনা এটা আমরা নিশ্চিত হব কিভাবে, বা আপনার ডায়াবেটিস আছে কিনা নিশ্চিত বা নির্ণয় করব কিভাবে? এটা হচ্ছে WHO একটা ক্রাইটেরিয়া দিছে, এই ক্রাইটেরিয়া অনুসারে আমরা ডায়াবেটিস মেলাইটাস ডায়াবেটিস মেলাইটাস নির্ণয় করতে পারি বা নিশ্চিত হতে পারি বা কনফার্ম হতে পারি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দেখো সিমটম, পেশেন্টের সিমটম বলে দিছি পলিউরিয়া, এখানে হচ্ছে সিমটম বলে দিছি পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, মানে সে অধিক ইউরিনেশন করে, বারবার প্রস্রাব করে, পলিডিপসিয়া তার বারবার পিপাসা লাগে, পলিফেজিয়া তার বারবার হচ্ছে তার হচ্ছে ক্ষুধা লাগে। এখন এখানে একটা মজার বিষয় বলি, যে পলিউরিয়া কেন হয়, যে কেন সে বারবার হচ্ছে প্রস্রাব করে বা প্রস্রাব করতে যায় বা মূত্র ত্যাগ করে। এখন দেখো, তার মানে হচ্ছে তোমার হচ্ছে ডায়াবেটিস থাকা মানে কোনো অবস্থাতেই ব্লাড থেকে গ্লুকোজ তোমার টার্গেট সেলের মধ্যে যেতে পারিনি, তার মানে ব্লাডেই গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে। তো গ্লুকোজ আমরা জানি সেলের জন্য ভালো, ইট ইজ দ্য মেইন ফুয়েল অফ সেল অর ব্রেইন, কিন্তু ব্লাডে গ্লুকোজ থাকা ভালো না, এটা হচ্ছে খারাপ লক্ষণ। তো হচ্ছে আমার হচ্ছে কিডনি কি করে, আমার হচ্ছে কিডনির কাজ হচ্ছে ব্লাডকে পরিশোধন করা, আমার কিডনির যে গ্লোমেরুলাস থাকে এই ব্লাডকে ফিল্ট্রেট করে কি করে, ব্লাডের মধ্যে যে নাইট্রোজেনাস সাবস্টেন্স বা বিভিন্ন দূষিত পদার্থ আছে গ্লুকোজ, সেগুলাকে কি করে সে ইউরিনের মাধ্যমে বের করে দেয়। কিন্তু গ্লোমেরুলাসের তো নির্দিষ্ট একটা ক্ষমতা আছে তাই না, যে এতটুকু পরিমাণ আমি ব্লাডকে ফিল্ট্রেট করে আমি বজ্র পদার্থ বা দূষিত পদার্থগুলোকে ইউরিন দিয়ে বের করে দেবো। কিন্তু তোমার ব্লাডে তো অনেক গ্লুকোজ আছে তাই না, নর্মালের থেকে অনেক বেশি, কিন্তু তোমার তো গ্লোমেরুলাসের এতগুলা গ্লুকোজকে বের করে দিতে পারবে না ব্লাড পরিশোধন করে। এই জন্য কি করে গ্লোমেরুলাস অল্প অল্প করে ব্লাড পরিশোধন করে, অল্প অল্প করে গ্লুকোজকে বের করে দেয়, এই জন্য সে বারবার প্রস্রাব করে বা হচ্ছে বারবার মূত্র ত্যাগ করে। এখন দেখো তোমার বডি থেকে অনেকগুলা গ্লুকোজ বের হয়ে গেল,
গ্লুকোজ বের হয়ে গেল প্রস্রাবের মাধ্যমে, তাই বারবার প্রস্রাব করতেছো, অধিক পরিমাণ মূত্র ত্যাগ করতেছো, অনেকগুলা প্রস্রাব মানে কি পানি, অবশ্যই তোমার বডি থেকে ফ্লুইড বের হয়ে যাচ্ছে। তখন কি করবে, তোমার বডির যে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের থার্স্ট সেন্টার থাকে, থার্স্ট মানে বা পিপাসার একটা সেন্টার থাকে হাইপোথ্যালামাসে, সেটা কি করবে, যে তোমার বডিতে থার্স্ট সেন্টারটা স্টিমুলেট হবে হয়ে ব্রেনকে বলবে যে হচ্ছে এখন আমার অধিক অধিক পানি প্রয়োজন। ঠিক তখনই তোমার পলিডিপসিয়া হবে, তখনই তোমার বেশি বেশি পিপাসা লাগবে, এক্সেস পিপাসা লাগবে। আর পলিফেজিয়া কখন হবে, পলিফেজিয়া তখনই হবে, এই যে পলিফেজিয়া কখন হবে, এখন দেখো তোমার গ্লুকোজ কোথায় আছে, ব্লাডে আছে, ব্লাড থেকে কিন্তু গ্লুকোজ সেলে যায়নি, সেলে গেলে সেলের খাবার হচ্ছে গ্লুকোজ, খেয়ে সে এনার্জি প্রোডাকশন করে, কিন্তু সেল তো খাবার পাচ্ছে না, সেল তো তোমার হচ্ছে খাবার পাচ্ছে না, গ্লুকোজ তো তোমার ব্লাডেই রয়ে গেছে, সেল তো আর টার্গেট সেলে যেতে পারেনি, যার কারণে টার্গেট সেল খাবার পাচ্ছে না। তখন কি হবে, সেল যখন খাবার পাবে না তখন ব্রেনকে সিগন্যাল দিবে, তখন হচ্ছে তোমার বেশি বেশি খিদা লাগবে। এইটা হচ্ছে সিমটম। আর ফাস্টিং ব্লাড সুগার তো বললাম যে হচ্ছে 7 মিলিমোল/লিটার বা তার বেশি হলে ডায়াবেটিস মেলাইটাস, আর র্যান্ডম ব্লাড সুগার তো বললাম 11.1 মিলিলিটার বা মোর, মোর হবে, এত বা তার বেশি হলে এটাকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বলবো। এখন ডায়াবেটিস মেলাইটাসটা অ্যাকচুয়ালি কিভাবে আমরা ডায়াগনোসিস করব, এটা দেখো, এখানে বলছে ডায়াবেটিস মেলাইটাস ইফ সিমটম ইজ পজিটিভ, এফবিএস অর আরবিএস ইজ পজিটিভ, তখন আমরা ডায়াবেটিস মেলাইটাস। এটার মানে কি, ইফ সিমটম ইজ পজিটিভ, পেশেন্ট এসে যদি তোমাকে বলে যে আমার অনেক খিদা লাগে, আমার বারবার পিপাসা লাগে, আমি বারবার প্রস্রাব করি, তখন তুমি বুঝবা যে তার সিমটম পজিটিভ ডায়াবেটিস মেলাইটাস হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া তুমি পেলা, মানে তুমি ধরে নিলা যে তার ডায়াবেটিস মেলাইটাস হইতে পারে। কিন্তু নিশ্চিত হওয়ার জন্য আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে এফবিএস আর আরবিএস, মানে ফাস্টিং ব্লাড সুগার, আর আরবিএস মানে র্যান্ডম ব্লাড সুগার। এই যে ফাস্টিং ব্লাড সুগার বা র্যান্ডম ব্লাড সুগার, যে কোনো একটা কি হতে হবে, এই যে এখানে দেখো ফাস্টিং ব্লাড সুগার বা র্যান্ডম ব্লাড সুগার, যে কোনো একটা, হয় ফাস্টিং ব্লাড সুগার 7 বা তার বেশি হতে হবে, অথবা র্যান্ডম ব্লাড সুগার 11.1 বা তার বেশি হতে হবে। তাহলে এই দুইটার যে কোনো একটা যদি হয়, যে কোনো একটা পজিটিভ হয়, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এটা হচ্ছে একটা ডায়াগনোসিসের একটা ক্রাইটেরিয়া গেল। আরেকটা ক্রাইটেরিয়া আরেক কি হলে আমরা বলবো ডায়াবেটিস মেলাইটাস, এখানে দেখো সেটা হচ্ছে আরেকটা হচ্ছে এখানে দেওয়া আছে ডায়াবেটিস মেলাইটাস কোনটা হইলে আমরা বলবো ডায়াবেটিস মেলাইটাস। এখানে দেখো, ইফ দ্য সিমটম ইজ নেগেটিভ বা এফবিএস এবং আরবিএস ইজ পজিটিভ। সিমটম নেগেটিভ মানে কি, পেশেন্ট এসে তোমাকে পেশেন্ট কিছুই বললো না, যে এগুলা তো তুমি বললা যে আপনার কি বেশি খিদা লাগে, আপনি কি বেশি বেশি প্রস্রাব করেন, বা আপনার কি বেশি পিপাসা লাগে, পেশেন্ট বললো যে না এগুলা তো আমার হয় না, তার মানে তার সিমটম নেগেটিভ হইলে আমরা কিভাবে বুঝবো তার ডায়াবেটিস হইছে, তখন এই যে এইখানে বলছিলাম যে এফবিএস বা আরবিএস যে কোনো একটা পজিটিভ হতে হবে, কিন্তু দুইটাই পজিটিভ হইতে হবে, দুইটাই হচ্ছে আমার হইতে হবে 7 মিলিমোল/লিটার বা তার থেকে বেশি, ফাস্টিং ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার 11.1 মিলিমোল/লিটার বা তার বেশি হতে হবে, তাহলেই আমরা বলবো যে ডায়াবেটিস মেলাইটাস। যদি সিমটম না থাকে, আর যদি সিমটম থাকে, তাহলে এই দুইটার যে কোনো একটা পজিটিভ হলেই আমরা তাকে বলবো হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, সেটাকেই বলবো হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে মজার বিষয়টা এখানে আরেকটা আমরা টেস্ট করতে পারি, একটা টেস্ট করে দেখতে পারি, সেটা হচ্ছে এজ HbA1c। HbA1c হচ্ছে সাধারণত করা হয়, এটা করে দেখা হয় যে যে ডায়াবেটিস হওয়ার আগের 3 মাসে, এই 3 মাসে যখন পেশেন্ট আসে হচ্ছে ল্যাবে, তার আগে ডায়াবেটিস হওয়ার আগে 3 মাসে তার এভারেজ ব্লাড গ্লুকোজটা কি রকম ছিল, এইটা টেস্ট করে আমরা দেখতে পারি যে আসলে এভারেজ ব্লাড গ্লুকোজটা আসলে কত ছিল, এটা আমরা দেখতে পারি টেস্ট করে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি বলছিলাম যে যদি হচ্ছে 6.1 এর নিচে থাকে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, তাহলে তার ব্লাড সুগার নর্মাল আছে। আবার যদি হচ্ছে 7 বা তার বেশি হয়, 7 বা তার বেশি হয়, তাহলে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। যদি 6.1 এর নিচে থাকে তাহলে তার ব্লাড গ্লুকোজ নর্মাল, কিন্তু 7 বা তার উপরে যদি থাকে তাহলে ডায়াবেটিস। কিন্তু এখন যদি এমন হয়, ফাস্টিং ব্লাড সুগারটা হলো 6.1 থেকে 6.9 এর মধ্যে,
আমি তো এ সম্বন্ধে তো আমি কিছু বলিনি, আমি বলছি 6.1 এর নিচে থাকলে ডায়াবেটিস হবে, ডায়াবেটিস হবে না, নর্মাল হবে ব্লাড গ্লুকোজ, আর 7 এর উপরে থাকলে ডায়াবেটিস হবে। কিন্তু এখানে যদি এমন হয় এটার মাঝামাঝি কোনো রেঞ্জ থাকে 6.1 থেকে 6.9, তাহলে এটাকে আমরা কি বলবো? আমরা কি বলবো যে তার ডায়াবেটিস হয়ে গেছে বা ডায়াবেটিস হবে বা হতে পারে? আমরা ধারণা করব যে এটা ডায়াবেটিস হলেও হতে পারে, সাসপেক্ট করতে পারি, কিন্তু ডায়াবেটিস হয়ে গেছে এমনটা আমরা বলতে পারি না। আবার সেম ভাবে আমি বলছি 7 র্যান্ডম ব্লাড সুগার 7.8 এর নিচে থাকলে তার ব্লাড গ্লুকোজ নর্মাল, কিন্তু হচ্ছে 11.1 বা তার উপরে গেলে ডায়াবেটিস মেলাইটাস, তার উপরে গেলেই হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। কিন্তু এটার যদি মাঝখানে থাকে, যদি 7.8 থেকে ব্লাড গ্লুকোজের পরিমাণ 11.1 এর মাঝখানে থাকে, এটা হইতে পারে 8 হইতে পারে, 9 হইতে পারে, 10 হইতে পারে, 7.9 হইতে পারে, বা শুধু 10 হইতে পারে, শুধু 11 হইতে পারে, তখন এটাকে কি বলবো? আমরা কি বলবো যে তার ডায়াবেটিস হয়ে গেছে? আমরা সাসপেক্ট করব তার ডায়াবেটিস হতে পারে, কিন্তু হয়ে গেছে এমনটা বলতে পারবো না। কিন্তু এইটা হইছে কিনা এটা কনফার্ম করার জন্য আমি একটা টেস্ট করব, সেটার নাম হচ্ছে ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এই টেস্টটা করে আমি জানতে পারবো যে আসলে তার ডায়াবেটিস হয়েছে কিনা। এই টেস্টটা যদি পজিটিভ হয়, এখানেও আমরা গ্লুকোজ সেম ভাবে ফাস্টিং র্যান্ডম এগুলা দেখবো গ্লুকোজ খাওয়ানোর পর এবং আগে, এগুলা যদি পজিটিভ হয় তাহলেই আমরা ধরে নিব যে হচ্ছে তার ডায়াবেটিস মেলাইটাস আছে। ওজিটিটি তখনই করব যখনই আমাদের এই মাঝখানে একটা রেঞ্জ আসবে 6.1, না এখানে 7 আসতে পারে, এখানে 8 আসতে পারে, 9 আসতে পারে, এটা 6.1 না, এখানে 6.2 আসতে পারে, 6.3 আসতে পারে, মানে 6.1 থেকে 6.9 এর ভিতরে, এখানে 6.8ও আসতে পারে, 6.7ও আসতে পারে, এখানে 7.8 থেকে 11.8 এর মাঝখানে 7.9 আসতে পারে, 8 আসতে পারে, এখানে 10 আসতে পারে, 11 আসতে পারে। যখনই এইরকম একটা অবস্থা সৃষ্টি হবে, তখনই হচ্ছে চিন্তার কিছু নাই, তখনই একটা টেস্ট আমরা করতে দেব, ওজিটিটি, এই টেস্টটা তখনই আমরা করতে দিব, তখনই হচ্ছে আমরা হচ্ছে এই ওজিটিটি হচ্ছে এই টেস্টটা হচ্ছে আমরা করতে দেব, তখনই হচ্ছে আমরা ওজিটিটি এই টেস্টটা তখনই আমরা করতে দেব। তার আগে হচ্ছে এই টেস্টটা কিন্তু আমরা করতে দিব না। ওজিটিটি তখনই আমরা হচ্ছে করতে দেব, ওজিটিটি এই টেস্টটা তখনই আমরা করতে দিব। এখন হচ্ছে আমাদের মেইন হচ্ছে আমাদের এখন ট্রিটমেন্ট। এখন আমরা ট্রিটমেন্ট হচ্ছে আমরা কি দেব? ডায়াবেটিস মেলাইটাসের ট্রিটমেন্টে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 3D। 3D কথা মনে রাখলে তোমার ট্রিটমেন্ট হয়ে যাবে। 3D কি? 3D হচ্ছে ফার্স্ট ডি মানে হচ্ছে ডায়েট, সেকেন্ড ডি মানে হচ্ছে ডিসিপ্লিন, থার্ড ডি মানে হচ্ছে ড্রাগ। এখন দেখো এগুলা কিভাবে হচ্ছে বললাম বা কিভাবে এগুলা হচ্ছে, সেটা হচ্ছে দেখো, ডায়েট, তোমাকে কিছু ডায়েট করতে হবে, মানে তোমাকে কিছু খাবার পরিহার করতে হবে, কিন্তু পুষ্টি সমৃদ্ধ কিছু খাবার খেতে হবে, কিছু পরিহার করতে হবে, ডায়েট। এখানে কি করতে হবে তোমাকে? এই যে যেগুলা সুগারের পরিমাণ বাড়ায়, আমার কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সাদা চাল, চিনি, আলু, এগুলা কম খেতে হবে, বা এগুলা একবারে পরিহার করতে হবে। এগুলা খেলে আমার ব্লাডে সুগারের পরিমাণ বেড়ে যাবে, যার যার কারণে এমনি তো আমার সুগারের পরিমাণ বেশি, কিন্তু আরো যদি আমি এই সাদা আলু, সাদা চাল, চিনি, আলু এগুলা যদি আরো বেশি করে খাই, তাহলে তো ডায়াবেটিস মেলাইটাস আমার হচ্ছে অনেক কমপ্লিকেশন দেখা যাবে, আমার হচ্ছে অনেক সমস্যা হবে। হ্যাঁ, তারপরে বেশি তৈল এবং চর্বিযুক্ত খাবার, এগুলা পরিহার করতে হবে, কেননা তুমি যদি বেশি ফ্যাটি হয়ে যাও, তখনও ইনসুলিন কাজ করতে চায় না, ইনসুলিন সিক্রেশন হলেও কাজ করতে চায় না, বা বাইরে থেকে ইনসুলিন দিলেও তখন কাজ করতে চায় না, যখন তুমি হচ্ছে বেশি ফ্যাটি হয়ে যাবা বা বেশি মোটা হয়ে যাবা। হ্যাঁ, এই জন্য হচ্ছে এটা পরিহার করতে হবে। এরপরে হচ্ছে এসিডিক ফুড বা ফাস্ট ফুড। এসিডিক ফুড এবং ফাস্ট ফুড এগুলাতেও চর্বি থাকে, কার্বোহাইড্রেট থাকে, এগুলা খেলেও আমার ব্লাডে সুগারের পরিমাণ বাড়তে থাকে, এই জন্য এগুলা নিয়ম মেনে চলতে হবে। তারপরে হচ্ছে আসো হচ্ছে এরপরে হচ্ছে ডিসিপ্লিন, মানে জীবনে তোমাকে কি কি শৃঙ্খলা মেনে চলতে হবে। ডিসিপ্লিন সেটা হচ্ছে প্রতিদিন 45 মিনিট থেকে 60 মিনিট করে তোমাকে ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে ব্যায়ামের মধ্যে কি জোরে জোরে হাঁটতে হবে, এতে কি হবে? তোমার বডির যে ওয়েট এটা নিয়ন্ত্রণে থাকবে, তুমি বেশি মোটা হয়ে যাবে না। আবার হচ্ছে এর ফলে কি হবে? বেশি বেশি ব্যায়ামের ফলে আপনার যে মাসেল থাকে, মাসেলের যে মাসেল হচ্ছে সেল কি মায়োসাইট টার্গেট সেল, এখানে রিসেপ্টরের সাথে গ্লুকোজ হচ্ছে ইনসুলিন বেশি বেশি বাইন্ড করবে, ইনসুলিন বাইন্ড করলে গ্লুকোজ বেশি বেশি করে তোমার হচ্ছে এই মাসেলের মধ্যে যাবে, এনার্জি প্রোডাকশন করবে, তুমি হাঁটা চলার বেশি বেশি শক্তি পাবা, বেশি বেশি হচ্ছে শক্তি পাবা, এগুলাই।
আর হচ্ছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যালকোহল। এখন অ্যালকোহল কি? অ্যালকোহলকে সম্পূর্ণভাবে পরিহার করতে হবে, এটা শরীরের মেদ বাড়ায়, যার ফলে ইনসুলিন কাজ করতে পারে না। সেম, তুমি বেশি ফ্যাটি হয়ে যাবা, বেশি মোটা হয়ে যাবা ইনসুলিন হচ্ছে অ্যালকোহল নিলে। তোমার লিভার কাজ করতে, লিভারের রিসেপ্টর যে লিভারে কি বলছি যে হেপাটোসাইট, লিভারের সেলের নাম হেপাটোসাইটের টার্গেট সেল, সেটা কাজ করতে চাবে না, ইনসুলিনের সাথে বাইন্ড করতে চাবে না, তখন তোমার গ্লুকোজ গুলা ব্লাড থেকে সেলে যাবে না। এর জন্য এটাকেও পরিহার করতে হবে। এরপরে কি আছে? এরপরে হচ্ছে তোমার হচ্ছে ড্রাগ। এইটা হচ্ছে মেইন ড্রাগ, এইটা হচ্ছে আমার মেইন। ড্রাগে দেখো, ড্রাগের কি অবস্থা সেটা হচ্ছে, ড্রাগে কি, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস বলছিলাম ইনসুলিন ডিপেন্ডেন্ট, মানে তোমার বিটা সেল ডিস্ট্রাকশন হওয়ার কারণে, অটোইমিউন ডিজিজ দ্বারা বিটা সেলটা ডিস্ট্রাকশন হওয়ার কারণে কোনো ইনসুলিন সিক্রেশন হচ্ছে না। তাই আমি কি করতেছি, আমি বাইর থেকে ইনসুলিন ইনজেক্ট করতেছি, যাতে সে, যে তোমার ইনসুলিন রিসেপ্টর যে থাকে টার্গেট সেলে, সেটা ইনসুলিনের প্রতি ঠিকই সেন্সিটিভিটি বা আকর্ষণ আছে, কিন্তু তোমার বিটা সেল ধ্বংস হওয়ার কারণে, অটোইমিউন ডিজিজ দ্বারা বিটা সেল ধ্বংস হওয়ার কারণে তোমার কি হচ্ছে, ইনসুলিন সিক্রেশন হচ্ছে না। তার মানে আমি যদি কোনোভাবে ইনসুলিন দিতে পারি বডিতে, তাহলে এরা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, কেন সেন্সিটিভিটি আছে রিসেপ্টরের, বাইন্ড করে, তাহলে সে হচ্ছে ব্লাড গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, যে হচ্ছে তোমার গ্লুকোজ হচ্ছে রিসেপ্টরে বাইন্ড করলে গ্লুট4 খুলে যাবে, ফলে ব্লাড থেকে সুন্দরভাবে তোমার হচ্ছে গ্লুকোজ গুলা সেলের মধ্যে এসে ঢুকবে। এখন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে কি বলছি, ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট, মানে তোমার ইনসুলিন সিক্রেশন হচ্ছে কিন্তু রিসেপ্টরে ইনসুলিনের প্রতি কোনো প্রকার সেন্সিটিভিটি নাই, রিসেপ্টরে কোনো সেন্সিটিভিটি নাই তোমার হচ্ছে ইনসুলিনের প্রতি। তো সেন্সিটিভিটি যদি না থাকে, তাহলে তো তোমার ইনসুলিন বাইন্ড করতে পারবে না, ইনসুলিন কাজ করতে পারবে না, ইনসুলিন বাইন্ড না করলে তো গ্লুট4 খুলে যাবে না, গ্লুট4 না খুললে তো গ্লুকোজ ব্লাড থেকে সেলের মধ্যে এসে টার্গেট সেলে ঢুকতে পারবে না, তাহলে কাজ করবে না। তার মানে ইনসুলিন আছে কিন্তু সেন্সিটিভিটি নাই। কিন্তু আমাদের এখন কাজ কি হবে, যে কোনো মূল্যেই ইনসুলিন রিসেপ্টরে টার্গেট সেলে ইনসুলিন রিসেপ্টর যে আছে, এটা সেন্সিটিভিটি বাড়াইতে হবে। এটা সেন্সিটিভিটি কিভাবে আমরা বাড়াইতে পারি? এই জন্য আমরা দেবো ওরাল হাইপোগ্লাইসেমিক বা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। এটা কি করবে, ইনসুলিনের, আমার ইনসুলিন সিক্রেশন হচ্ছে বিটা সেল থেকে, যদিও কম সিক্রেশন হচ্ছে, কিছু বিটা সেল ডিস্ট্রাকশন হওয়ার কারণে কিন্তু সিক্রেশন হচ্ছে, যার কারণে কি হচ্ছে, সিক্রেশন হচ্ছে কিন্তু আমার ইনসুলিন রিসেপ্টর কাজ করতেছে না, সেন্সিটিভিটি দেখাচ্ছে না ইনসুলিনের প্রতি। এর জন্য যে কোনো মূল্যে আমার টার্গেট কি হবে, ইনসুলিন রিসেপ্টরের সেন্সিটিভ বাড়ানো। এটা আমরা কিভাবে বাড়াইতে পারি, ওরাল হাইপোগ্লাইসেমিক বা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দিলে এটা আমার কি করবে, ইনসুলিন রিসেপ্টরের সেন্সিটিভিটি বাড়াবে। তখনই যে আমার যে কিছু ইনসুলিন সিক্রেশন হচ্ছিল আমার বিটা সেল থেকে, তখন এই ইনসুলিন গুলো গিয়ে ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে, বাইন্ড করে তোমার গ্লুকোজ লেভেল ঠিক করতে পারবে। তোমার হচ্ছে গ্লুকোজ কি হবে, ব্লাড থেকে হচ্ছে বাইন্ড করলে তোমার গ্লুট4 খুলে যাবে, গ্লুট4 খুললে তোমার রিসেপ্টর, গ্লুট4 যখনই খুলে যাবে তখনই এই চ্যানেল দিয়ে কি করবে, গ্লুট4 মানে কি, গ্লুকোজ ট্রান্সপোর্টার 4, এই গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 দিয়ে তোমার ব্লাড থেকে সুগার গুলো এসে বা গ্লুকোজ গুলো তোমার টার্গেট সেলের মধ্যে ঢুকবে, এভাবেই তোমার গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের লেকচার এইটুকু, আশা করি এইটুকু পড়লে অনেক কিছু শিখতে পারবা। আমি জানি না হচ্ছে এরকম কোনো লেকচার তোমরা কখনো পড়ছো কিনা, বাট আমি সবসময় চেষ্টা করে যাই যে হচ্ছে ভিতর থেকে বোঝানোর, যে অনেকেই অনেক কনফিউশনে থাকে, অনেকে অনেক কিছু বুঝতে পারে না, না বোঝার কারণে অনেক কেউ বলতে পারে না, সেটা ফ্রেন্ড হোক বা টিচার হোক, যে আমি যদি বলি সে ভাববে যে এত সহজ বিষয় আমি বুঝতে পারি না, সবাই হাসাহাসি করবে, টিচার কি মনে করবে, সবার সামনে আমাকে অপমান করবে। তো এই রকম কথা ভেবে অনেকেই হচ্ছে তোমরা কিছু বলতে চাও না, কিন্তু অনেক কিছু জানতে চাও, কিন্তু সেই হিসাবে সার্চও করো, কিন্তু ওইভাবে তুমি বিষয়গুলো আসলে মূল বিষয়টা কি ঘটতেছে ওগুলা আসলে জানতে পারো না। আসলে বইয়ের মধ্যেও ওইভাবে লেখা থাকে না যে কিভাবে ঘটনাগুলা ঘটতেছে। অনেকে আবার হচ্ছে অনেক ইংরেজি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওইভাবে বুঝতে পারে না, মাথায় ঢুকাতে পারে না, অনেকে বাংলা মিডিয়াম থেকে মেডিকেলে যাওয়ার কারণে অনেক কিছু বুঝতে পারে না। তো আমি চেষ্টা করব যে হচ্ছে তোমাদেরকে সবগুলো সহজভাবে উপস্থাপন করার, এর মাধ্যমে তোমরা একবারে ভিতর থেকে জানতে পারবা আসলে জিনিসটা কিভাবে কাজ করতেছে। তো আজকের লেকচার এইটুকুই। তো তো আমার জন্য দোয়া করবা সবাই, যাতে ভালো ভালো লেকচার উপহার দিতে পারি, ভালোভাবে বুঝাতে পারি। হ্যাঁ, এইটুকুই, ঠিক আছে। হ্যাঁ, আমি নাসিবুল ইসলাম নাসিফ, স্টুডেন্ট অফ ফাইনাল ইয়ার আন্ডার রাজশাহী ইউনিভার্সিটি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো।